শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? Yes, sir. ওকে, Yes, sir. ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করি। আহ, এখনো তো সবাই জয়েন করেনি। 2 সেকশন জয়েন করার কথা না এখন, শারিন? আচ্ছা, আমরা তাহলে 1 মিনিট ওয়েট করি। আর হচ্ছে আমাদের আরেকটা চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম আপনাদের ইস্যুর উপরে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এর উপরে। তো ওইটা আমরা আবার হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে শেষ করবো আর কি, ঠিক আছে? যেহেতু ওইটা কিছু ম্যাথ আছে, তো এটা আমরা ক্লাসে সলভ করার চেষ্টা করব। তো দেখেন, এই লেকচারটা আমাদের এক কলিগ তৈরি করেছেন। আমাদের একটা ছিল, ব্যাংক্রাপসি অ্যাক্ট 1997। তো এটা আমি অনেক খুঁজলাম, মানে এটার উপর একটা আর্টিকেল ছিল, বাট ওই আর্টিকেলটা আমি পাইনি দেখে আমি এখান থেকেই পড়াচ্ছি আপনাদেরকে। আর ব্যাংক্রাপসি অ্যাক্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে 1997, যেহেতু আমি বলেছি ওইটা পুরাতন একটা পিডিএফ, এবং পিডিএফটা হচ্ছে বই থেকে পিডিএফ করা, যেটা নেটে অ্যাভেলেবেল। তো এই কারণে আমি আসলে ওইটা শেয়ার করছি না আপনাদের সাথে। আমি আরেকটু যদি ভালো পাই, ডকুমেন্ট পাই, অথবা হচ্ছে ভালো ওই আর্টিকেলটা যদি আমি পাই, তাহলে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ওই আর্টিকেল থেকে এই স্লাইডটা তৈরি করা হয়েছে সামারি আকারে। তো আমরা সেটা আজকে একটু পড়ি, এবং প্রথমে হচ্ছে কি আমরা এটা নোটস গুলো ভালো করে মনে রাখার চেষ্টা করব, যে আসলে কি বলেছেন এখানে, কি কি ইনফরমেশন দেয়া আছে। নোটস গুলো ভালো করে মনে রাখার চেষ্টা করব, বা পয়েন্ট গুলো। দেন হচ্ছে কি আমরা এই রিলেটেড যে ম্যাথ আছে সেই ম্যাথ গুলো করার চেষ্টা করব, যে এইভাবে কিভাবে করে আর কি। এই পয়েন্টগুলো আমরা কিভাবে, এই যখন আমি কোন একজন আমার ক্লায়েন্ট বা কোন একজন লোক ব্যাংক্রাপ্টেড হয়ে গেল, বা তার যদি আমি লিকুইডেশনে চলে যাই, তাহলে আমরা কিভাবে তার অ্যাসেট গুলোকে ডিসলভ করবো, এবং আমরা কিভাবে লাইবিলিটি গুলোকে পেমেন্ট করে দিব। তো ব্যাংক্রাপসি একটা মেইন থিমটাই হচ্ছে এরকম, যে কোনো একজন পার্সন সে যদি ব্যাংক্রাপ্টেড হয়ে যায়, দ্যাট মিনস তার যদি অ্যাসেটের থেকে লাইবিলিটি অনেক বেড়ে যায়, তার বা তার বিজনেসের অথবা কোনো একটা লিমিটেড কোম্পানির, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের লাইবিলিটি টাকা অনেক হয়ে গেছে, আমরা লাইব্রেরি টাকা দিতে পারছি না, আমরা এমপ্লয়ীদের টাকা দিতে পারছি না, আমরা শেয়ার হোল্ডারকে টাকা দিতে পারছি না। তাহলে এরকম একটা মোমেন্টে
আমরা আসলে কিভাবে এই অ্যাসেট গুলো বিক্রি করে, কোম্পানির অ্যাসেট গুলো বিক্রি করে বা ডিসলভ করে আমরা কিভাবে হচ্ছে গিয়ে ওদের টাকা পরিশোধ করব, এইটা নিয়ে হচ্ছে গিয়ে কি ব্যাংক্রাপসি একটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার কিনা সবার কাছে যে আসলে ব্যাংক্রাপসি একটা আমরা কেন পড়ছি বা অ্যাকাউন্টিং এর আসপেক্টটা কি এখানে, বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. Yes, sir. ইস্যু থাকলে বলবেন, রেজ করবেন, তাহলে আমরা এটা আবার ডিসকাস করবো। আচ্ছা, তো এই ব্যাংক্রাপসি অ্যাক্টের ক্ষেত্রে আমাদের দেখেন একটা কোম্পানি কিভাবে ডিসলিউশন হতে পারে। হ্যাঁ, তো ডিসলিউশন প্রসেস আমরা দেখছি যে কোম্পানির ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা কোম্পানিজ অ্যাক্ট 1994 আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, তার সাথে ইন এডিশন যোগ হবে হচ্ছে গিয়ে এই ব্যাংক্রাপসি অ্যাক্ট 1997। আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, আদার দেন ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে হচ্ছে একদম যেহেতু ওদের জন্য আলাদা কোনো অ্যাক্ট নাই, তাহলে এইটা ছাড়া আমাদের এই ব্যাংক্রাপসি অ্যাক্ট 1997-এ যেভাবে বলা হয়েছে সেভাবেই আমরা কি করব, এই রিজলিউশন প্রক্রিয়াটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়ালের জন্য হচ্ছে ব্যাংক্রাপসি অ্যাক্ট 1997, আর কোম্পানির জন্য বোথ কোম্পানিজ অ্যাক্ট 1994 অ্যান্ড হচ্ছে কি কি ব্যাংক্রাপসি অ্যাক্ট 1997। ঠিক আছে, এটা একটা ইস্যু গেল। দেন হচ্ছে এই 1997 যেটা আমরা বললাম, এটা আসলে কোন তারিখে এটা ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল? এটা হচ্ছে 29শে জুলাই। এবং এর আগে দেখেন অনেক আগের অ্যাক্ট ছিল, যেমন হচ্ছে ইনসলভেন্সি ডাক্কা অ্যাক্ট 1909 অ্যান্ড দ্য ইনসলভেন্সি অ্যাক্ট 1920। এরপরে হচ্ছে গিয়ে অনেক বছর পরে এই ইনসলভেন্সি অ্যাক্ট তৈরি করা হচ্ছে 1997। বাট এখানেও যেহেতু সময় অনেক চলে গেছে, এখানেও বেশ কিছু প্রবলেম আছে এখন, মানে যে ডাটাগুলো দেওয়া হয়েছে বা যেভাবে ফাইন করা হয়েছে বা যেভাবে ক্যালকুলেশন করা হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি একটু আগের ধরনের। হ্যাঁ, তো দেখবেন যে মাঝে মাঝে কিছু জিনিস আপনার কাছে মনে হবে যে অ্যামাউন্ট এত কম কেন, বা হচ্ছে গিয়ে এই জিনিসটা এত কম লেখা হয়েছে কেন, এইভাবে লেখা হয়েছে কেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের হয়তো চোখে পড়তে পারে। তো আমরা এখানে এই ব্যাংক্রাপসি অ্যাক্ট যেটা করা হয়েছে, এটার মেইন অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হচ্ছে দেখেন, আমরা একটা কোম্পানি তৈরি করলাম। যেমন আমি একটা ইসের কথা বলতে পারি, রিংশাইন একটা কোম্পানি, লিস্টেড কোম্পানি। এই কোম্পানিটা হচ্ছে গিয়ে শেয়ার হোল্ডাররা, বাইরের শেয়ার হোল্ডাররা এসে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেছে। প্রথম দিকে অনেক ভালো করেছে, কিন্তু এরপরে তারা কি করেছে, বিভিন্নভাবে মানি লন্ডারিং এর সাথে জড়িত হয়েছে। মানি লন্ডারিং কিভাবে জড়িত হলো? যেহেতু এটা একটা গার্মেন্টস বিজনেস, ওরা কি করলো, বাইরে থেকে যখন ওদের পরিচিত লোকজনের কাছ থেকে, ওদের পরিচিত ওদের যে সাপ্লায়ার আছে তাদের কাছ থেকে কি করলো, প্রোডাক্ট কিনলো, এবং এই প্রোডাক্টটাকে কি করা হতো, ওভার ভ্যালুড করা হতো। দ্যাট মিনস হচ্ছে আমি 100 টাকার র মেটেরিয়াল আনলাম, বাট ওখানে ইনভয়েস করা হতো 1000 টাকার। বা 1000 টাকার আমি এলসি খুললাম, বাট সে আমাকে গুডস দিত কত, 100 টাকার, এরকম করে। অথবা একটা গুডসের দাম হচ্ছে 10 টাকা, সে কি করেছে 15 টাকা লিখেছে। এরকম করে কি করতো, এই দেশ থেকে টাকা তারা সরিয়ে ফেলতো। এর ফলে কি হচ্ছে, একটা সময় গিয়ে এই কোম্পানিটা সিক হয়ে গেছে। এখন এই কোম্পানিটা হচ্ছে গিয়ে কি ব্যাংক থেকে লোন নিয়ে চলছে, হিউজ পরিমাণে লোন, আপনার 800 কোটি টাকার মতো হচ্ছে গিয়ে আপনার উইথ ইন্টারেস্ট লোনের পরিমাণ 800 কোটি টাকার মতো। তো এখন এই টাকা কিভাবে পরিশোধ করবে ব্যাংক? এই কোম্পানি, এই কোম্পানি হচ্ছে গিয়ে তাদের তাদের হচ্ছে গ্যাসের লাইন অফ করে দেওয়া হয়েছে, পানির লাইন অফ করে দেওয়া হয়েছে, যেহেতু তারা টাকাগুলো দিতে পারছে না। এবং তারা ঢাকা ইপিজেডে ব্যবসা করছে, এবং ঢাকা ইপিজেড থেকেও তাদের কাছে প্রচুর পরিমাণ টাকা পায়। আর এরপরে ব্যাংক তো পাই। তো এরকম একটা সিচুয়েশনে হতে পারে ইন ফিউচার যে ব্যাংক উদ্যোগ নিল যে এই কোম্পানিটিকে ব্যাংক্রাপ্টেড ঘোষণা করা হোক এবং এটাকে লিকুইডেটেড করে দেওয়া হোক। কারণ হচ্ছে কি কি, ও তো আমার টাকা দিতে পারছে না, এবং প্রতি বছর কি হচ্ছে, ইন্টারেস্ট বাড়ছে, এবং আমার কি হচ্ছে, আমার ব্যাংকের যে পারফরমেন্স সেটা খারাপ হয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের এর উপরে কি করছে, রিপোর্ট করছে। তো এরকম কারণে ব্যাংক কি করতে পারে, ব্যাংক হচ্ছে গিয়ে বলতে পারে, বিসেককে বলতে পারে, বা আহ, বাংলাদেশ ব্যাংকে বলতে পারে যে এই কোম্পানিটাকে আপনি ব্যাংক্রাপ্টেড করে দেন। তাহলে এখন ব্যাংক্রাপ্টেড যদি আমি করে দিই, তাহলে আমি কার টাকা আগে দিব? আমি কি ব্যাংকের টাকা আগে দিব, নাকি হচ্ছে গিয়ে আমরা এই যে বেবজা যেটাকে বলা হয়, ঢাকা ইপিজেডের যে অথরিটি, বা ঢাকা ইপিজেডের যে অথরিটি, তাকে আমরা টাকা দিব? আমরা কি এমপ্লয়িকে টাকা দিব, নাকি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে তিতাস গ্যাসের টাকা দিব, নাকি হচ্ছে গিয়ে আমরা ওয়াসার টাকা দিব? কাদের টাকা আগে দিব? তো এই কারণে এই লটা তৈরি করা হয়েছে, এবং এখানে একটা ক্লিয়ার গাইডলাইন দেওয়া হচ্ছে যে কাদের টাকা আমরা হচ্ছে গিয়ে পরিশোধ করব। তো এখানে দেখেন, প্রথমে বলা হচ্ছে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্রেডিটর্স। তাহলে আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে কি করব, ক্রেডিটর্সদের টাকাটা পরিশোধ করবে। এখন এখানে ক্রেডিটর্সদের মধ্যে কি আছে, ক্যাটাগরি আছে। দেন বলেছে টু এনশিওর ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি। এখন আমি একজনকে বেশি দিয়ে দিলাম, ফলে কি হলো, আরেকজন কম পেলো। তাহলে আমাকে কি করতে হবে, ইকুইটি এনশিওর করতে হবে। তাহলে ইকুইটি এনশিওর করতে গিয়ে আমাকে কি করতে হবে, এই জিনিসটা, মানে এই ব্যাংক্রাপসি একটা ডেভেলপ করা হচ্ছে যাতে আমি ইকুইটি এনশিওর করতে পারি।
দেন হচ্ছে টু এনেবল দ্য ডেটর্স টু বি ফ্রি ফ্রম ডেটস, এবং এই যে ব্যাংক্রাপসি অ্যাক্টের মাধ্যমে যখন ওর টাকাটা পরিশোধ করে দেওয়া হলো, সেটা মেবি 100% হোক বা লেস দ্যান 100% হোক, তো এর ফলে কি হলো, ডেটর্স হচ্ছে কি কি তার যে লাইবিলিটি আছে সেটা থেকে সে মুক্তি পেলো, এবং ফিউচারে সে হয়তো কি আবার নতুন করে কোনো ব্যবসা শুরু করা বা হচ্ছে অন্য কোনো কাজ সে শুরু করতে পারবে, আদারওয়াইজ সে তো শুরু করতে পারবে না। তারপরে বলেছে টু গিভ অপরচুনিটি টু ফ্রেশ স্টার্ট অফ বিজনেস অ্যান্ড ক্যান্সেলেশন অফ ডেট অ্যান্ড রিমুভাল অফ ডিসকোয়ালিফিকেশন। তার মানে হচ্ছে গিয়ে এই ডেটটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি তার ঘাট থেকে, তার শোল্ডার থেকে, এবং হচ্ছে গিয়ে কি তার যে ডিসকোয়ালিফিকেশন, সে যে আর কাজ করতে পারবে না বা হচ্ছে গিয়ে সে কোনো ধরনের মানে বিজনেস করতে পারবে না, সেই ডিসকোয়ালিফিকেশন থেকেও তাকে আমরা কি করছি, তাকে আমরা মুক্তি দিচ্ছি। তো এই কারণে হচ্ছে আমরা বলতে পারি যে ব্যাংক্রাপসি একটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, এবং এখানে হচ্ছে কি যখন কোম্পানি একটা ডিজলভ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কি কি লাইবিলিটিগুলো কিভাবে পরিশোধ করব, কাকে আগে দিব, কিভাবে দিব, এবং পরিশোধ করার পরে ডেট হোল্ডার যিনি মানে যিনি লাইবেল ছিলেন, ওনার অবস্থা কি হবে সেই ব্যাপারে কি হচ্ছে একটা পিকচার দেওয়ার চেষ্টা করেছে আর কি। তো ব্যাংক্রাপসি মানে আমরা অলরেডি বলেছি যে পার্সন আনএবল টু পে হিজ ডেট ইজ কল্ড ইনসলভেন্ট, অ্যান্ড ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি ইজ ইন সেম মিনিং, বাট নো ম্যান ক্যান বি কল্ড ইনসলভেন্ট আনলেস এ কম্পিটেন্ট কোর্ট ডিক্লেয়ার্স হিম অ্যাজ ইনসলভেন্ট। তার মানে এখানে আমরা বলছি যে সে যদি পরিশোধ করতে না পারে তাহলে আমরা তাকে বলতে পারি সে ইনসলভেন্ট, বাট এটা আমি ফর্মালি বলতে পারবো কিনা, তো আমরা বলছি না ফর্মালি বলতে পারবো না, আনলেস এই কোর্ট এই একটা একটা ডিক্লারেশন দেয় যে হ্যাঁ এই লোকটা হচ্ছে গিয়ে ইনসলভেন্ট। ঠিক আছে, তাহলে কোর্টের এগেনস্ট কোর্ট হচ্ছে ডিসাইড করবে যে ওকে আমরা ব্যাংক্রাপ্টেড করবো কি করবো না। কেউ একজন মামলা করলো, ব্যাংক মামলা করলো বা বাংলাদেশ ব্যাংক বললো, কিন্তু ইট উইল বি ডিসাইডেড বাই দ্য কোর্ট। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন কোর্টের ক্ষেত্রে এই ব্যাংক্রাপসি প্রসিডিউরটা নর্মালি কিভাবে হবে আর কি। দেন হচ্ছে ডেটর্স এলিজিবল টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ ইনসলভেন্ট, তো এরকম কোনো লোক যদি থাকে, তাহলে এক্ষেত্রে দেখেন ডেটর্স পিটিশন মানে কোর্টের কাছে পিটিশন ফাইলড বাই দ্য ডেটর্স হিমসেলস, মানে হচ্ছে কি ডেটর নিজেই করতে পারে যে আমি ইনসলভেন্ট হয়ে যাচ্ছি বা হয়ে গেছি, আমার পক্ষে তো আসলে টাকা পরিশোধ করা সম্ভব না, তাহলে আমি হচ্ছে গিয়ে কি আমাকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করা হোক এবং আমার অ্যাসেট থেকে লাইবিলিটি গুলো পরিশোধ করা হোক, এটা হতে পারে। অথবা আমার কাছে যিনি টাকা পান ক্রেডিটর, উনিও কি করতে পারেন, হি ক্যান অলসো সাবমিট এ পিটিশন টু দ্য কোর্ট। দেন হচ্ছে এটা আমরা কম্পিটেন্ট কোর্টে আমরা সাবমিট করলাম। তারপর হচ্ছে কি কি অর্ডার অফ অ্যাডজুডিকেশন, তার মানে হচ্ছে কি কি প্রসেস শুরু করার জন্য সে উদ্যোগ নিবে বা বলবে। তো বলার পরে এখানে যে ফার্স্ট একটা ইস্যু দেখেন, এখানে বলা হয়েছে আমরা একজন অফিসিয়াল রিসিভার, মানে যেটা হচ্ছে গিয়ে এখন বলা হয় কোম্পানির ক্ষেত্রে বা ব্যাংকগুলোর ক্ষেত্রে যে প্রশাসক নিয়োগ করা হয়, যেমন এই যে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে, তারপর হচ্ছে নগদে প্রশাসক নিয়োগ করা হয়েছে, ঠিক তেমনি এখানেও ওই কোম্পানিটিকে টেক অফ করার জন্য বা সরি মানে টেক ওভার করার জন্য হচ্ছে গিয়ে কি একজন আমরা অফিসিয়াল রিসিভার হচ্ছে গিয়ে কি এখানে অ্যাপয়েন্ট করি। তাহলে ওই অফিসিয়াল রিসিভারের কাজ হচ্ছে গিয়ে ওর অ্যাসেট গুলাকে আগে ফাইন্ড আউট করা, দেন হচ্ছে অ্যাসেট গুলাকে ভ্যালুয়েশন করা, দেন হচ্ছে গিয়ে কি অ্যাসেট গুলা, তারপরে তার কত টাকা লাইবিলিটি আছে সেটা ফাইন্ড আউট করা, দেন সে কি করবো ওই অ্যাসেট গুলো বিক্রি করে ওনার টাকাগুলো পরিশোধ করে দিবে as per the rules or as per the guidelines given by the bankruptcy act. দেন হচ্ছে দেখেন এখানে সে কথাটাই বলেছে আমরা অফিসিয়াল রিসিভার আমরা অ্যাপয়েন্ট করলাম, করার পরে রিয়েলাইজ দ্য প্রপার্টি অফ ডেটর্স অ্যান্ড এন্টাইটেল টু রিসিভ ফি, এবং এই যে রিসিভার উনি হচ্ছেন কি এই অ্যাসেট বিক্রি করে ওখান থেকে উনি একটা ফি পাবেন। ঠিক আছে, তাহলে ফিটার কথাটা একটু মাথায় রাখবেন কারণ ফির ক্যালকুলেশন আলাদা করে বলা আছে। দেন সে কি করবে, ডিস্ট্রিবিউট অ্যামং দ্য ক্রেডিটর্স অ্যাজ পার ল, দেন হচ্ছে এই অ্যাসেট গুলো তাদের ক্রেডিটর্স যারা আছেন, যতজন ক্রেডিটর আছে, কে কে ক্রেডিটর হতে পারে অলরেডি আমি বলেছি যে যারা ব্যাংক থেকে, আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, আমি বাকিতে প্রোডাক্ট কিনেছি, আমি হচ্ছে গিয়ে গ্যাসের বিল দেইনি, আমি হচ্ছে ওয়াটার ওয়াটার বিল দেইনি, আমার এমপ্লয়ি আমার কাছে টাকা পায়। ঠিক আছে, তারপর হচ্ছে প্রেফারেন্স শেয়ারের লোকজন আমার কাছে টাকা পায়। তাহলে এরকম করে যত মানুষ আছে সবার টাকা আমাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। তো সেটাই আমরা বলেছি ডিস্ট্রিবিউট অ্যামং দ্য ক্রেডিটর্স অ্যাজ পার ল, যে লতে যেভাবে বলা আছে সেভাবে আমরা কি করব, ডিস্ট্রিবিউট করব। আচ্ছা, তো এখন বলেছে হোয়েন এ ডেটর গেট ইলিজিবল টু বি ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, তো এখানে বলেছে টু কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাইড, মানে কখন একজন ডেটর নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবে যে আমাকে ইনসলভেন্ট ঘোষণা করা হোক। দ্য মাস্ট বি আ ডেটর অ্যান্ড হিজ অ্যাসেট মাস্ট বি ইনসাফিসিয়েন্ট টু মিট অল দ্য ক্লেমস অফ ক্রেডিটর্স, তার মানে আমি কখন, আমি কি নিজে যে কোনো সময় আমি গিয়ে বলতে পারবো যে আমাকে ইনসলভেন্ট ঘোষণা করো, তো বলছেন না, আপনাকে একজন ডেটর হতে হবে এবং মানে আপনার কাছে একজন টাকা পায়, এবং হচ্ছে আপনার যে টোটাল লাইবিলিটি আছে তার থেকে অ্যাসেট হচ্ছে কি ইনসাফিসিয়েন্ট, তাহলে আপনি অ্যাসেট গুলো দিয়ে লাইবিলিটি পরিশোধ করতে পারছেন না বা পারবেন না, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ইউ ক্যান অ্যাপ্লাই টু দ্য কোর্ট ফর ডিক্লারেশন অফ ইনসলভেন্ট। আর একটা বলেছে দ্য ডেটর্স হ্যাজ কমিটেড অ্যান অ্যাক্ট অফ ইনসলভেন্সি,
ঠিক আছে, যদি এরকম কোনো কাজ সে করে থাকে ইনসলভেন্সির মতো, হচ্ছেন অনেক দিন ধরে টাকা দিচ্ছে না কাউকে, হ্যাঁ ঘুরাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি কি মানে ঘুরাচ্ছে মানে সে আসলে দিতে পারছে না, এরকম একটা ইস্যু, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ডেটর মানে আপনার কোর্টের কাছে অ্যাপ্লাই করতে পারে। তো এই যে আমরা বললাম যে অ্যাক্ট অফ হি হ্যাজ কমিটেড অ্যাক্ট অফ ইনসলভেন্সি, তাহলে এই অ্যাক্টগুলো কি কি, মানে কোন কোন অ্যাক্টের কারণে তাকে আমরা বলতে পারি যে সে একটা ইনসলভেন্সি হওয়ার মতো কাজ করেছে, ইনসলভেন্ট হওয়ার মতো কাজ করেছে। দেন দেখেন এখানে বলা আছে এনি অফ দ্য ফলোইং অ্যাক্টস অফ এ ডেটর শ্যাল বি অ্যান অ্যাক্ট অফ ইনসলভেন্সি, মানে হচ্ছে এই যে আমরা বললাম এইখানের মধ্যে যে কোনো একটা কাজ করলেই হচ্ছে সে কি করবে, সে হচ্ছে ইনসলভেন্ট হিসেবে তাকে আমরা ডিক্লেয়ার করতে পারি। বলছে ট্রান্সফার হিজ প্রপার্টি অল অর মেজর পার্ট ইন বাংলাদেশ অর এলসওয়্যার টু থার্ড পার্সন ফর দ্য বেনিফিট অফ ক্রেডিটর জেনারেলি। ঠিক আছে, টু থার্ড পার্সন ফর দ্য বেনিফিটস অফ তাহলে ট্রান্সফার হিজ প্রপার্টি অল অর মেজর পার্ট ইন বাংলাদেশ অর এলসওয়্যার টু থার্ড পার্টিস। ঠিক আছে, থার্ড পার্টিস মানে কোনো একটা পার্টিকুলার ব্যক্তিকে ই করার জন্য আপনি কি করেছেন, বেনিফিটস অফ দ্য ক্রেডিটর জেনারেলি, তার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ক্রেডিটরকে সুবিধা দেওয়ার জন্য আপনি কি করেছেন, ওর কাছে সব প্রপার্টি বা মেজর পার্ট অফ প্রপার্টি আপনি কি করেছেন, ট্রান্সফার করে দিয়েছেন। ঠিক আছে, এরকম একটু হতে পারে। ট্রান্সফার হিজ প্রপার্টি অল অর মেজর পার্ট ইন বিডি অর এলসওয়ার উইথ ইন্টেন্ট টু ডিফিট অর ডিলে দ্য ক্রেডিটর্স ডিমান্ড, অথবা আপনি কি করেছেন অন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছেন। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আপনার দেখানো যে আপনার কাছে কোনো অ্যাসেট আসলে নেই, এই মুহূর্তে আপনার কাছে পেমেন্ট করার মতো কোনো অ্যাসেট নেই বা অ্যাসেট বিক্রি করার মতো কোনো অ্যাসেট নেই, এটা যদি আপনি করেন। ইন কেস অফ ফ্রডুলেন্ট প্রেফারেন্স বাই ওয়ে অফ ট্রান্সফার প্লেস হাইপোথেকেশন অর ক্রিয়েটস চার্জ অন প্রপার্টি, তার মানে এখানে বলা হচ্ছে অথবা আপনি কি করেছেন, যে আপনি জানেন যে আপনি ইনসলভেন্ট হয়ে যাবেন, তার আগে আপনি কি করলেন, ব্যাংক থেকে একটা লোন নিলেন, ব্যাংক থেকে একটা লোন নিয়ে আপনি কি করলেন, ওই অ্যাসেটগুলোকে মর্গেজ রাখলেন, তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। এবং আপনি কি করছেন, ওই ব্যাংকে একটা প্রায়োরিটি দিয়ে দিলেন যে হ্যাঁ ঠিক আছে ব্যাংক, আপনি যেহেতু আমাকে লোন দিয়েছেন এবং এটার এগেনস্টে আপনি মর্গেজ রেখেছেন এই অ্যাসেটগুলোকে, তাহলে আপনি কি করবেন, টাকা পাবেন, বাট আমার অবজেক্টিভ হচ্ছে কি কি অবজেক্টিভ হচ্ছে গিয়ে আমি অন্য ক্রেডিটরদেরকে টাকাটা দিব না। ঠিক আছে, তাহলে এরকম যদি অবজেক্টিভ আমি কোনো মানে করি, এরকম যদি কোনো কাজ করে থাকি, দেন এই কাজগুলোর জন্য আমরা বলতে পারি যে অ্যাক্ট অফ ইনসলভেন্সি আমি করেছি, এবং দেন আমরা কি করতে পারি, ওর এগেনস্টে আমরা মানে এই ইনসলভেন্ট অ্যাক্টের আন্ডারে মামলা করতে পারি বা পিটিশন দাখিল করতে পারি। ঠিক আছে, দেন আরো আছে দেখেন এখানে বলা হচ্ছে ইফ উইথ দ্য ইন্টেন্ট টু ডিফিট অর ডিলে হিজ ক্রেডিটর্স হি ডিপার্টস অর রিমেন আউট অফ কান্ট্রি, দেশের বাইরে থাকে, ডিপার্ট ফ্রম হাউস অর ইউজুয়াল প্লেস অফ বিজনেস, বিজনেসের যে প্লেসটা আছে তার রেজিস্টার্ড প্লেস সেখানে সে থাকে না, ডিপ্রাইভ বাই মিনস অফ কমিউনিকেশন, হ্যাঁ কোনো ধরনের যোগাযোগ সে করে না, সাবমিট কলুসিভলি অর ফ্রডুলেন্টলি টু অ্যান অ্যাডভার্স ডিক্রি জাজমেন্ট অর অর্ডার অফ এনি কোর্ট অর আদার অথরিটি, অথবা হচ্ছে গিয়ে সে কোর্ট থেকে এমন কিছু কাজ করলো যেটা হচ্ছে গিয়ে কি, যেটা আপনাকে মানে আপনাকে ওর অ্যাসেট বিক্রি করে টাকা নিতে, মানে তার এগেনস্ট একটা কি করলো, সে একটা কোর্টের অর্ডার নিয়ে আসলো যে আপনি ওর অ্যাসেট বিক্রি করতে পারবেন না বা ওর অ্যাসেট থেকে টাকা নিতে পারবেন না বা ওকে আপনি কোনো কিছু বলতে পারবেন না। ঠিক আছে, এরকম কোনো কিছু একটা নিয়ে আসলাম। অথবা কি বলেছে, সোল্ড এনি অফ হিজ প্রপার্টি ইন এক্সিকিউশন অফ এ ডিক্রি অফ এনি কোর্ট ফর দ্য পেমেন্ট অফ মানি, তার মানে হচ্ছে সোল্ড এনি অফ হিজ প্রপার্টি ইন এক্সিকিউশন অফ এ ডিক্রি অফ এনি কোর্ট ফর দ্য পেমেন্ট অফ মানি, তাহলে হচ্ছে গিয়ে এখানে দেখেন কি বলেছে যে কোর্টের ডিক্রি নিয়ে মানে কোর্টের রায় নিয়ে সে কি করেছে, কোনো একটা অ্যাসেট বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, কোর্টের রায় নিয়ে, তাহলে মানে কি সে ইউজুয়ালি সে করতে পারে না, সে কিন্তু কি করেছে, সে কোর্টের রায় এনে দেন কি করেছে, অ্যাসেটটা বিক্রি করে দিয়েছে। ইফ হি ফাইলস টু দ্য কোর্ট টু বি অ্যাডজাস্ট bankrupt or give notice by the creditors that has suspended or going to suspend payment of his debt, অথবা কি হচ্ছে ক্রেডিটরকে সে যদি কোনো নোটিশ দেয় যে আমি তোমার টাকা দিতে পারবো না, অথবা কি আমি তোমার টাকা সাসপেন্ড করব, আমি সাসপেন্ড করতে যাচ্ছি মানে দিতে অক্ষম হচ্ছে, তাহলে এরকম একটা সিচুয়েশন যদি আমরা সে করে তাহলে সেটাকে আমরা বলবো কি অ্যাক্ট অফ ইনসলভেন্সি। ঠিক আছে, তো এই স্লাইডের এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখবেন যে কোন কোন কারণে তাকে আমরা বলতে পারি যে সে হচ্ছে গিয়ে কি ইনসলভেন্ট অ্যাক্ট করেছে, কমিট করেছে। ঠিক আছে, তাহলে এই দুইটা স্লাইড একটু ভালো করে আপনারা মনে রাখবেন এবং পড়বেন। আচ্ছা, এরপরে আরো অনেক আছে, হ্যাঁ তো এগুলো আপনারা দেখে নিন। যেমন বলেছে আন্ডার ইমপ্রিজনমেন্ট ফর এ ডিগ্রি অফ এনি কোর্ট ফর দ্য পেমেন্ট অফ ডেট, সে হচ্ছে গিয়ে জেল খাটছে এখন। অথবা আনএবল টু মিট দ্য ফর্মাল ডিমান্ড অফ এনি ক্রেডিটর্স হ্যাভিং ডিউ টু নট লেস দেন 5 লাখ উইথ ইন 90 days ফ্রম দ্য ডেট অফ ফর্মাল ডিমান্ড, তার মানে হচ্ছে আপনার কাছে কেউ একজন টাকা পায় এবং এই টাকার পরিমাণটা হচ্ছে নট লেস দেন 5 লাখ, মানে 5 লাখ টাকার উপরে, এবং যেদিন আপনার দেওয়ার কথা ছিল তারপরেও কি হয়েছে, 50 days ওভার হয়ে গেছে, আপনি ডিমান্ড করেছেন তারপরেও কি 90 days ওভার হয়ে গেছে, তাহলে 90 days ওভার হয়ে যাওয়ার পরে এই 5 লাখ টাকার যদি আপনার কাছে আপনি যদি তার কাছে পান, দেন আপনি কি করতে পারেন, ধরে নিতে পারেন সে হচ্ছে কি ইনসলভেন্সি অ্যাক্ট করেছে এবং তার এগেনস্টে আপনি কি করতে পারেন, মামলা করতে পারেন।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ইস্যুগুলো। এই ইস্যুগুলো হচ্ছে গিয়ে ভালো করে তাহলে আপনি একটু মনে রাখবেন এবং পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবেন। দেন হচ্ছে গিয়ে আমরা যদি দেখি যে ক্রেডিটর্স কখন কখন হচ্ছে গিয়ে কি করতে পারে, কখন কখন হচ্ছে গিয়ে আপনার পিটিশন দায়ের করতে পারে। বলছে দ্য ডেটর ডেটস ওয়িং বাই দ্য ডেটর ইজ নট লেস দেন 5 লাখ অর জয়েন্টলি নট দেন লেস দেন 5 লাখ টাকা। মানে একা বা হচ্ছে গিয়ে মোর দেন ওয়ান পার্সন মিলে যদি 5 লাখ টাকার কম হয়, নট লেস দেন 5 লাখ মানে 5 লাখ টাকার বেশি, তখন হচ্ছে গিয়ে কি সে এই ক্রেডিটর যিনি আছেন ওনার এগেনস্টে কি করতে পারেন, পিটিশন দাখিল করতে পারেন। দেন হচ্ছে হি হ্যাজ আ ভ্যালিড এভিডেন্স রিগার্ডিং অ্যাক্ট অফ ইনসলভেন্সি, সে তার কাছে প্রমাণ আছে। দ্য অ্যাক্ট অফ ইনসলভেন্সি মাস্ট বি উইদিন 1 ইয়ার ইমিডিয়েটলি বিফোর দ্য ফাইল অফ পিটিশন। তার মানে এই যে এই যে অ্যাক্টটা করেছে, ইনসলভেন্সি অ্যাক্টটা যে করেছে, এই অ্যাক্ট মানে হচ্ছে সে যে কাজ করেছে, কোন একটা কাজ সে করেছে যেটা দেখে মনে হচ্ছে সে ইনসলভেন্ট হতে পারে বা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, পিটিশন দাখিল করব। তো সেই পিটিশনটা আমরা কখন দাখিল করব? উইদিন 1 ইয়ার। ঠিক আছে, ওই ধরনের ঘটনা দেখার 1 বছরের মধ্যে আমাকে কি করতে হবে, এই পিটিশনটা দাখিল করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলা হচ্ছে ভলান্টারি পিটিশনও ডেটর্স দাখিল করতে পারে। যদি কখন কখন করতে পারে, ডেটর শ্যাল স্পেসিফিক্যালি মেনশন দ্যাট হি ইজ আনএবল টু পে হিজ ডেপ্ট অ্যান্ড হিজ ডেপ্ট অ্যামাউন্টের টাকা অনলি 20,000, 20,000 টাকার পর্যন্ত লাইবিলিটি হয়ে গেছে তার, তখনই সে কি করতে পারে, সে ইনসলভেন্ট হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। আন্ডার অ্যারেস্ট অন ইমপ্রিজনমেন্ট ইন এক্সিকিউশন অফ এ ডিক্রি অফ এনি কোর্ট, মানে হচ্ছে গিয়ে কোর্ট থেকে কোন একটা রায় দেওয়া হচ্ছে এবং সেটার এক্সিকিউশনের কারণে সে হচ্ছে গিয়ে অ্যারেস্ট হয়েছে অথবা কি সে জেলখানায় আছে, এরকম একটা সিচুয়েশনে তাকে আমরা কি করতে পারি, ইনসলভেন্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। অ্যান অর্ডার অফ অ্যাটাচমেন্ট ইন এক্সিকিউশন অফ সাচ ডিগ্রি হ্যাজ বিন মেড অ্যান্ড ইজ সাবসিস্টিং এগেনস্ট অফিস প্রপার্টি। এবং এটার পরে যখন হচ্ছে কি তার অ্যাসেটের উপরে হচ্ছে কি কি মানে আমরা কি করলাম যে এই অ্যাসেট বিক্রি করে তার যে লাইব্রেরি আছে সেটা পরিশোধ করার জন্য আমরা বললাম, তখন হচ্ছে কি কি তখন আমরা সে কি করতে পারে, সে ভলান্টারিলি ইনসলভেন্ট হিসেবে ডিক্লেয়ার করার জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারে যে হ্যাঁ, আমার যেহেতু এই অ্যাসেটের এগেনস্টে এরকম একটা ডিক্রি আছে বা হচ্ছে কোর্টের রায় আছে যে এই অ্যাসেটগুলো বিক্রি করে দেওয়া হোক, তাহলে এই ক্ষেত্রে আমাকে ইনসলভেন্ট ঘোষণা করে দেন হচ্ছে কি বিক্রি করে দেওয়া হোক। তাহলে এরকম করেও সে কি করতে পারে, এরকম সিচুয়েশনে সে ভলান্টারিলি পিটিশন দাখিল করতে পারে টু দা কোর্ট। আচ্ছা, তো এখন দেখেন এই এই পয়েন্টটা হচ্ছে কি আপনারা নেক্সট যেটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে প্রসেস অফ অ্যাডজুডিকেশন। তো এখানে বলেছে আফটার এ পিটিশন বাই এ ক্রেডিটর অর বাই দ্য ডেটর হিমসেলস, মানে যেই করুক না কেন, ক্রেডিটর বা ডেটর যেই করুক না কেন, কোর্ট শ্যাল অ্যাপয়েন্ট অ্যান ইন্টারিম রিসিভার অর শ্যাল অ্যাপয়েন্ট পার্মানেন্ট রিসিভার। দেন হচ্ছে গিয়ে আমরা রিসিভার, অফিসিয়াল রিসিভারই করলাম, করার পরে হচ্ছে অল দ্য প্রপার্টি অফ দ্য ডেটর এক্সেপ্ট দ্য এক্সেম্পটেড প্রপার্টি শ্যাল বি ভেস্টেড অন রিসিভার অর কোর্ট। তার মানে এখন দেখেন এখানে 3 নম্বরে যে ইম্পর্টেন্ট কথাটা বলেছে, এখানে কিছু এক্সেম্পটেড প্রপার্টি আছে। এক্সেম্পটেড প্রপার্টি মানে কি? এক্সেম্পটেড প্রপার্টি মানে হচ্ছে যে আপনি কোন প্রপার্টিগুলো আসলে রিসিভার বিক্রি করতে পারবে না, সেগুলোকে আমরা বলছি এক্সেম্পটেড প্রপার্টি। তো আমরা দেখবো যে এক্সেম্পটেড প্রপার্টি আসলে কোন কোনগুলো। তো বলছে যে আপনি এই রিসিভারকে যখন অ্যাপয়েন্ট করলেন, এই রিসিভারের কাজ হবে হচ্ছে গিয়ে কি করা, এই ওই ডেটরের যতগুলো অ্যাসেট আছে এক্সেপ্ট দ্য এক্সেম্পটেড প্রপার্টি, সবগুলোকে কি করবে, সে তার আন্ডারে নিয়ে নেবে। All the property of the debtor except the exempted property shall be vested on the receiver or court. Then receiver will realize money from the property and shall distribute among the parties after deducting his fees and administrative expense. তার মানে এই যে অ্যাসেট গুলো বিক্রি করব, বিক্রি করে ফার্স্ট আমি কি করব, রিসিভার কি করবে, ওর যে ফি আছে সেই ফিটা নিবে। দেন হচ্ছে এই কাজটা এক্সিকিউশন করতে গিয়ে তার যতগুলো খরচ হচ্ছে, মেবি সে দুজন লোক নিয়েছে, একটা অফিস নিয়েছে, ঠিক আছে, তাহলে এই যে কাজটা করতে গিয়ে তার খরচ হয়েছে, এই খরচটা কি করবে, সে এখান থেকে মাইনাস করবে। মাইনাস করার পরে বাকি টাকাটা কি করবে, সে অ্যামং দ্য পার্টিস ডিস্ট্রিবিউট করে দিবে। আচ্ছা, তো এখন এই যে দেখেন আমরা একটু আগে বললাম যে এক্সেম্পটেড প্রপার্টি, এখন এক্সেম্পটেড প্রপার্টি আসলে কোন কোনগুলো? এক্সেম্পটেড প্রপার্টি হচ্ছে দ্য টুলস ইউজড বাই দ্য ডেটর হিমসেলস, মানে হচ্ছে গিয়ে ছোটখাটো জিনিসপত্র যেটা হচ্ছে সে বাসার কাজে বা অফিসের কাজে ইউজ করে। টুলস, হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে জাস্ট তার ডেইলি নেসেসারি যে আইটেমগুলো আছে, এলিমেন্টগুলো আছে, সেগুলো সে কি করতে পারবে না, সেগুলো হচ্ছে এক্সেম্পটেড প্রপার্টি, সেগুলো বিক্রি করতে পারবে না। ওয়ারিং অ্যাপেরিয়ালস অ্যান্ড হাউস হোল্ড ফার্নিশিং অফ হিমসেলস, স্পাউস অ্যান্ড চিলড্রেন, তার মানে হচ্ছে তাদের ওয়ারিং অ্যাপারেলস এবং হচ্ছে গিয়ে তাদের যে বাসায় যে হাউস হোল্ড ফার্নিশিং অফ হিমসেলফ, মানে হচ্ছে বাসার যে ফার্নিশিং বলতে আসলে ফার্নিচার এগুলো না ঠিক, বা ওটাও আপনি ধরতে পারেন,
মানে হচ্ছে কি হাউস হোল্ড ফার্নিশিং যে এলিমেন্ট গুলো আছে, তার বাসায় যে এলিমেন্ট গুলো আছে, মানে তার বেসিক নিডটা ফুলফিল করার জন্য যে এলিমেন্ট গুলো আছে বা ফার্নিচার গুলো আছে বা ডেকোরেশনের যে সিচুয়েশন গুলো আছে, সেটা আপনি কি করতে পারবেন না, আপনি সেটা নিয়ে আসতে পারবেন না, আপনি বিক্রি করতে পারবেন না। মানে তাকে আপনি একদম এমন না যে তার ঘর বাড়ি বিক্রি করে দিবেন, হ্যাঁ ওরকম ইস্যু না। যেমন আরেকটা বলেছে আনমর্গেজ হাউস, তার মানে তার যদি একটা বাসা থাকে এবং সেই বাসাটা যদি কোথাও মর্গেজ করা না থাকে, মর্গেজ মানে হচ্ছে কোনো ব্যাংকে এটাকে মানে লোনের এগেনস্টে মর্গেজ করা নাই, মানে মানে এটাকে বাউন্ড করা নাই। দেন বলছে দ্য এরিয়া অফ হুইচ নট এক্সিডিং 2500 স্কোয়ার ফিট অফ ল্যান্ড, তার মানে সে যদি কোনো ল্যান্ডের উপরে থাকে এবং ধরেন সেখানে তেমন কোনো স্ট্রাকচার নাই, মোটামুটি একটা স্ট্রাকচার আছে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে 2500 স্কোয়ার ফিটের অফ ল্যান্ডের মধ্যেও যদি সে থাকে, তাহলে সেটা আমরা কি ধরে নিব, সেটা হচ্ছে গিয়ে the area of which not exceeding 2500 স্কোয়ার ফিট অফ ল্যান্ড or one or more than one storied বিল্ডিং। তার মানে একটা বলছে আনমর্গেজ হাউস যেটা হচ্ছে 2500 স্কোয়ার ফিটের বেশি না এমন একটা ল্যান্ডের উপর অবস্থিত, or one or more than one storied বিল্ডিং অন দ্য আরবান এরিয়া। তার মানে হচ্ছে গিয়ে বলছে এটার বাইরে আরবান এরিয়াতে তার যদি এক বা একাধিক স্টোরিড বিল্ডিং থাকে সেটা, অথবা 5000 স্কোয়ার ফিট অফ ল্যান্ড or one or more than one story বিল্ডিং ইন এনি আদার এরিয়া। তাহলে এখানে দেখেন প্রথমে বলেছে হাউসটা কতটুকু ল্যান্ডের উপরে হতে পারবে, ম্যাক্সিমাম 2500 স্কোয়ার ফিট। অথবা কি বলেছে আপনার একটা বাসা থাকতে পারবে ওয়ান অর মোর স্টোরেড, মোর দ্যান ওয়ান স্টোরেড বিল্ডিং ইন দ্য আরবান এরিয়া, আরবান এরিয়াতে আপনার ম্যাক্সিমাম এক বা দুইটার একটা বাসা থাকতে পারবে। অথবা 5000 স্কোয়ার ফিট অফ ল্যান্ড অর ওয়ান অর মোর দ্যান ওয়ান স্টোরি বিল্ডিং ইন এনি আদার এরিয়া। তার মানে এই উপরে দুইটা বলা হয়েছে আরবান এরিয়ার জন্য। আরবান এরিয়াতে আপনার হাউস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ল্যান্ডের এরিয়াটা একটা হচ্ছে 2500 স্কোয়ার ফিট, অথবা একতলা বা দুইতলা বিল্ডিং ম্যাক্সিমাম। অথবা এইটা যদি আরবান এরিয়াতে না হয় অন্য এরিয়াতে হয়, তাহলে আপনাকে ম্যাক্সিমাম হচ্ছে এখানে 2500 জায়গায় হচ্ছে 5000 স্কোয়ার ফিট অফ ল্যান্ড, অথবা ওয়ান অর মোর দ্যান ওয়ান স্টোরি বিল্ডিং। তাহলে এইটা চেঞ্জ হয় না, শুধু এই এরিয়াটা চেঞ্জ হয়েছে। এই আরবান এরিয়াতে এটা ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 2500 স্কোয়ার ফিট, আর আদার দেন আরবান এরিয়া সেটা হচ্ছে কি 5000 স্কোয়ার ফিট। আচ্ছা, এরপরে বলেছে প্রোভাইডেড দ্য টোটাল ভ্যালু অফ দ্য আর্টিকেলস মেনশনড ইন পয়েন্ট 1 and 2 শ্যাল নট এক্সিড 3 লাখ। তাহলে এই যে 1 আর 2 এর মধ্যে যেটা বললাম, ঠিক আছে, এইটা টোটাল ভ্যালু কি কত বেশি হতে পারবে না, 3 লাখের বেশি হতে পারবে না। যদি 3 লাখের বেশি হয় তাহলে আমরা কি করতে পারবো, এক্সেস টাওয়ার বিক্রি করতে পারবো। ঠিক আছে, তাহলে এক্সেস যে অ্যামাউন্টটা বিক্রি করতে পারবো। তাহলে দেখেন এইটা ক্লিয়ার কিনা, এই তিনটা অ্যাসেট হচ্ছে গিয়ে এক্সেম্পটেড প্রপার্টি, দ্যাট মিনস এইটা আপনি ওর কাছ থেকে নিতে পারবেন না। রিফাত বুঝতে পেরেছেন কিনা বলেন। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আসেন যে কন্ডিশনগুলো আস্তে শুরু হচ্ছে, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের কন্ডিশনগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে। দেখেন ফর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড, ফার্স্ট হচ্ছে রিসিভার্স ফি, আপনাকে জানতে হবে যে রিসিভারের ফি কত হবে। দেন হচ্ছে প্রায়োরিটি অফ ডেটস ফর ডিস্ট্রিবিউশন, মানে কার টাকা আমি আগে পরিশোধ করবো, এটা আপনাকে ভালো করে জানতে হবে। দেন ডিস্ট্রিবিউশন ইন কেস অফ আনএবল টু মিট 50% পেমেন্ট ফর আনসিকিউরড ক্রেডিটর্স ইন টার্মস অফ ব্যাংক ডেট। তার মানে এখানে আবার বলেছে দেখেন 3 নম্বর পয়েন্টটা, প্রথমে আমরা বলেছি আমরা রিসিভারের ফি আমাকে ক্যালকুলেট করতে হবে, আমাকে হচ্ছে প্রায়োরিটি বেসিসে ডিস্ট্রিবিউশন করতে হবে। থার্ড আমরা বললাম যে এখানে লোনগুলাকে বা হচ্ছে এই যে লাইবিলিটি গুলাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিকিউরড আর একটা হচ্ছে আনসিকিউরড। ঠিক আছে, আনসিকিউর হচ্ছে যেটার এগেনস্টে কোনো ধরনের মর্গেজ নাই বা কোনো ধরনের মানে নাই যে আপনাকে আপনি যদি পেমেন্টটা করতে না পারেন দেন হচ্ছে কি আপনার এই অ্যাসেটটা বিক্রি করে এটা দিতে হবে, এরকম কোনো কিছু বলা নাই আনসিকিউর। যেমন হচ্ছে আমি কারো কাছ থেকে বাকিতে কিনেছি, তাহলে ওকে কিন্তু আমি কোনো কিছু সিকিউরিটি দিচ্ছি না যে হ্যাঁ আমি যদি টাকা দিতে না পারি দেন আমার এই অ্যাসেটটা বিক্রি করে তোমাকে টাকা দিব। ঠিক আছে, এটাকে আমরা বলছি আনসিকিউরড ক্রেডিটর্স। তাহলে বলছে এখানে এখানে যে কন্ডিশনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিকিউরড ক্রেডিটর্স, দ্যাট মিনস হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, এবং আনসিকিউরড ক্রেডিটর্স এই ক্ষেত্রে মিনিমাম পেমেন্ট রেশিও হবে হচ্ছে গিয়ে 100% 50%। দ্যাট মিনস আমি যদি ব্যাংকের টাকা 100 টাকা পরিশোধ করি, আমাকে অবশ্যই আনসিকিউরডদের ক্রেডিটর্সদের 50 টাকা পরিশোধ করতে হবে। তাহলে আবারও বলছি যে এখানে একটা আমরা রেশিও সেট করেছি। রেশিওটা কি, রেশিওটা হচ্ছে আমরা যদি ব্যাংকের টাকা 100 টাকা পরিশোধ করি, মানে 100% পরিশোধ করি, তাহলে আনসিকিউরড ক্রেডিটর্সদের অবশ্যই আমাকে 50% পরিশোধ করতে হবে, 50% পরিশোধ করতে হবে। তো ধরেন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এরকম একটা যদি ইনফরমেশন দিই যে ব্যাংকে লোন হচ্ছে 100 টাকা, ব্যাংকে লোন হচ্ছে 100 টাকা, আর হচ্ছে আনসিকিউরড ক্রেডিট হচ্ছে গিয়ে 150 টাকা, টোটাল হচ্ছে 250 টাকা। ব্যাংকের হচ্ছে 100 আর আনসিকিউরড ক্রেডিট হচ্ছে গিয়ে 150 টাকা। এখন আপনার কাছে আছে হচ্ছে 150 টাকা।
তাহলে আপনি ব্যাংকে কত টাকা দিবেন আর আনসিকিউরড ক্রেডিটরকে কত টাকা দিবেন? একটু ইনফরমেশনগুলো লিখে নেন, দেন সুবিধা হবে। সেটা হচ্ছে ব্যাংকের কাছে আপনার লাইবিলিটি হচ্ছে 100 টাকা, আর হচ্ছে আনসিকিউরড ক্রেডিটর্স ওদের কাছে আপনার লাইবিলিটি হচ্ছে 150 টাকা। তাহলে টোটাল আপনার লাইবিলিটি হচ্ছে 250। এখন আপনার অ্যাসেট আছে হচ্ছে গিয়ে 150 টাকা, 150 টাকা। তাহলে আপনি ব্যাংকে কত টাকা দিবেন আর হচ্ছে গিয়ে ইসে কত টাকা দিবেন, আনসিকিউরড ক্রেডিটরকে কত টাকা দিবেন? তো আমরা কি বললাম যে আমাকে সবসময় 150 রেশিও মেনটেন করতে হবে। তাহলে আমি যদি ধরেন আমার 150 টাকার মধ্যে 100 টাকা ব্যাংকে দিয়ে দিই, তাহলে আনসিকিউরড ক্রেডিটের জন্য কত টাকা থাকে? 50। 50 টাকা। 50 টাকা স্যার। হ্যাঁ, তাহলে দেখেন আমি ব্যাংক কত টাকা আমার কাছে পেতো, 100 টাকা, আমি ওকে দিয়েছি কত, 100 টাকা, তাহলে কত পার্সেন্ট দিলাম? 100%। এখন 100% দেওয়ার পরে আমার কাছে টাকা আছে কত, আর 50 টাকা। আর আনসিকিউরড ক্রেডিটর কত টাকা, 150 টাকা। তাহলে আমরা বলেছি যে আমি যদি ব্যাংকে 100% দিই, আনসিকিউরড ক্রেডিটরদেরকে আমার দিতে হবে কত, মিনিমাম 50%। তাহলে আমার 150 টাকা যেটা আনসিকিউরড ক্রেডিটর্স, তার 50% কত হবে? আনসিকিউরড ক্রেডিটর্স হচ্ছে 150 টাকা, তার 75। 75। 150-এর অর্ধেক হচ্ছে 75। হ্যাঁ, তাহলে এখন এই 75-এর আমার দেওয়ার কথা, বাট আমার কাছে আছে কত এখন? স্যার 50। 50 টাকা। আমার কাছে আছে এখন 50 টাকা। তাহলে আমি কিন্তু ওর 50% দিতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে, এখন রেশিও মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করবো সেটা আমরা পরে দেখছি, বাট ইস্যুটা সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। ইস্যুটা সবার কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে রিফাত একটু বলেন আবার, যে ধরেন হচ্ছে আপনার ব্যাংকের কাছে আপনার লাইবিলিটি হচ্ছে 200 টাকা, আর আনসিকিউরড ক্রেডিটর হচ্ছে গিয়ে 300 টাকা। আনসিকিউরড ক্রেডিটর হচ্ছে 300 টাকা, আপনার কাছে আছে হচ্ছে 350 টাকা। তাহলে আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন? আপনি কি ব্যাংকে 100% আর আনসিকিউরড ক্রেডিটরকে 50% দিতে পারবেন কিনা এই টাকা দিয়ে? আবার বলছি, ব্যাংকের কাছে লাইবিলিটি হচ্ছে 200 টাকা, আর আনসিকিউরড ক্রেডিটরের কাছে হচ্ছে 300 টাকা, আর আপনার কাছে টোটাল আছে হচ্ছে 350। তাহলে আপনি কিভাবে করবেন? ওই স্যার, ওই যে ব্যাংকে 200 টাকা দিয়ে দেন হচ্ছে আমি ওই যে আনসিকিউরড ক্রেডিটরকে হাফ দিব, মানে হ্যাঁ, ওয়ান বলেন, ফিফটি। কথা বলেন। মানে আমার কাছে 350 টাকা আছে, তো তো আমি হচ্ছে 200 টাকা হচ্ছে ব্যাংকে দিব, আর হুম। বাকি 150 হচ্ছে ওই যে আনসিকিউরড ক্রেডিটর যারা আর কি ওদেরকে দিব। আচ্ছা, তাহলে তার আগে আপনাকে কি করতে হবে, যে আনসিকিউরড কত টাকা পায়? স্যার 300 টাকা পাই, মানে ওটার 300, 50% দিব তার আমি স্যার। 50% কত? 150 150। টাকা। জি আর স্যার। আপনার কাছে আছে কত এখন? আমার কাছে আর কি ছিল ওই 150 টাকা ব্যাংকে 200 টাকা দেওয়ার পর। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি 150 টাকা দিয়ে দিতে পারছি, তাহলে আমার জি কোনো জি জি ঝামেলা স্যার। হচ্ছে না এখানে। জি স্যার। ঠিক আছে, এরকম করে আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে স্যার। তারপরে হচ্ছে কি আমাকে এখানে দুইটা অ্যাকাউন্ট এক্সট্রা করতে হবে। সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স, আর একটা হচ্ছে কি কি ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। এই দুইটা অ্যাকাউন্ট আমাকে এখানে তৈরি করতে হবে। তো এই দুইটা অ্যাকাউন্টের ফরম্যাটটা কি সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স আর হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখন এই যে আমরা বললাম যে রিসিভারকে ফি দিতে হবে, তো এখন দেখেন তো রিসিভারের ফি কিভাবে দিবেন আপনি? রিসিভারের ফির ক্ষেত্রে দুইটা কন্ডিশন দেওয়া আছে। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আপনি যে অ্যাসেটটা বিক্রি করলেন, সেই অ্যাসেটটা বিক্রি করে আপনি যে টাকা পেয়েছেন সেটা কত টাকা। তো সেটা যদি 10 লাখ টাকার ভিতরে হয় বা 10 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে এই 10 লাখ টাকার উপরে সে ফি পাবে হচ্ছে 10%। এরপরে 10 লাখ, এরপরে যদি সে আপনি আরো অ্যাসেট মানে বিক্রি করে টাকা পান, তাহলে হচ্ছে 10 লাখ 1 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত তার ফি হচ্ছে 5%। আর 2 কোটি টাকার উপরে যখন হবে তখন সেটা হয়ে যাবে কত, 1%। তাহলে আমি যদি এখন আপনাদেরকে বলি যে কোন একটা অ্যাসেট বিক্রি করে সে হচ্ছে 3 কোটি টাকা পেয়েছে, তাহলে কত টাকা ফি হবে তার? স্যার 1%। না না, এটা তো হচ্ছে গিয়ে অন ফার্স্ট 10 লাখ। 1 লাখ। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে প্রথম 10 লাখ টাকার উপরে 10%, দেন হচ্ছে পরের যে টাকা ছিল, মানে 2 কোটি টাকা পর্যন্ত, মানে হচ্ছে গিয়ে 2 কোটি টাকা পর্যন্ত আপনার হলো কত, 5%। তাহলে হতে কত, 2 কোটি 10 লাখ হয়ে গেল। সরি, হ্যাঁ, 2 কোটি 10 লাখ হয়ে গেল। আর বাকি থাকে কত, 90 লক্ষ টাকা। এই 90 লক্ষ টাকার উপরে সে পাবে কত, 1%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অ্যাসেট রিয়ালাইজেশন থেকে। আর এরপরে হচ্ছে সে যদি কোনো মর্গেজ অ্যাসেট বিক্রি করে, মর্গেজ মানে তো বুঝতে পেরেছেন, বলেছি সেটা হচ্ছে গিয়ে আপনি ব্যাংকে অ্যাসেটটাকে জমা রেখে বা হচ্ছে কি ওটাকে
দেখিয়ে ওই অ্যাসেটের প্রপার্টি, মানে ওই অ্যাসেটটাকে দেখিয়ে আপনি কি করছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং বলেছেন যে যদি কোনো কারণে আমি লোন দিতে না পারি তাহলে ওই অ্যাসেটটা আমি কি করবো, বিক্রি করে আপনাকে টাকাটা দিয়ে দিব। তার মানে এই অ্যাসেটের উপরে ফার্স্ট রাইট হচ্ছে কি আপনার, মানে যদি কোনো কারণে আমি লিকুইডেটেড হয়ে যাই। তাহলে এই ধরনের অ্যাসেট যদি আমি মর্গেজ রাখি, তাহলে ওই মর্গেজ অ্যাসেট বিক্রি করার ক্ষেত্রে সে সরাসরি হচ্ছে কত, 4% করে পাবে। ঠিক আছে, সরাসরি হচ্ছে সে 4% করে পাবে। তাহলে দুইটা নিয়ম, একটা হচ্ছে গিয়ে নর্মাল যে অ্যাসেট গুলো আছে সেটা বিক্রি করে তার জন্য রেট হচ্ছে গিয়ে কি এরকম স্ল্যাব অনুযায়ী আমি আগাবো। আর এরপরে হচ্ছে কি আপনার যে মর্গেজ প্রপার্টি থাকবে সেই মর্গেজ প্রপার্টির উপরে আপনি সরাসরি কত 4% করে এখানে আহ চার্জ করবেন, হ্যাঁ, আপনার রিসিভার ফি চার্জ করবেন আর কি। আচ্ছা, তো এখন এখানে আর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে রিসিভার এই কাজটা করতে গিয়ে যদি কোনো ধরনের খরচ করেন, হ্যাঁ, তাহলে সেই খরচের টাকাটা আমরা দিয়ে দিব কিনা, নাকি আমরা রিসিভারের ফি থেকে এটাকে অ্যাডজাস্ট করবো। তো বলেছেন না, রিইম্বার্সমেন্ট অফ অল অ্যাকচুয়াল এক্সপেন্স ফর রিয়েলাইজিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং। তার মানে হচ্ছে এই অ্যাসেট ডিস্ট্রিবিউট এবং রিয়েলাইজ করতে গিয়ে তার যত টাকা খরচ হবে সবগুলো আমরা কি করে দিব, তাকে আমরা ফেরত দিয়ে দিব, রিইম্বার্স করবো কোম্পানির পকেট থেকে। আর হচ্ছে এক্সপেন্স ফর গিভিং রিওয়ার্ড ইন লোকেটিং অ্যান্ড রিকভারিং এনি প্রপার্টি। ঠিক আছে, তো বলা হচ্ছে যদি সে কোনো একজন ডেটর সে তার অ্যাসেট হাইড করলো কিন্তু রিসিভার হচ্ছে গিয়ে কি সেটা খুঁজে বের করলো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি তাকে আমরা রিওয়ার্ড দিতে পারি। বলছে রিওয়ার্ড মে বি গিভেন বাই দ্য রিসিভার আপ টু 50% অফ দ্য রিয়েলাইজ ভ্যালু অফ দ্য প্রপার্টি সাবজেক্ট টু দ্য প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য কোর্ট। তাহলে কি বলছে, রিওয়ার্ড মে বি গিভেন বাই দ্য রিসিভার আপ টু 15% অফ দ্য রিয়েলাইজ ভ্যালু অফ দ্য প্রপার্টি সাবজেক্ট টু দ্য প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য কোর্ট। তার মানে কোর্টের পারমিশন নিয়ে আমরা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কি তাকে আমরা 50% পর্যন্ত দিতে পারি, রিওয়ার্ড দিতে পারি। বাট এটা অবশ্যই হচ্ছে গিয়ে কি তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে এটা খুঁজে বের করা। তো সে যদি খুঁজে বের করতে পারে তাহলে আমরা তাকে রিওয়ার্ড দিতে পারি, কিন্তু কোর্ট সেটা অ্যাপ্রুভাল দিবে এবং সেক্ষেত্রে 5% 10% যে কোনোটা হতে পারে, বাট ম্যাক্সিমাম লিমিট হচ্ছে কত এখানে 15%। ঠিক আছে, আর এখন আসেন হচ্ছে এখানে যে রুলস গুলো আমরা পড়ছি, প্রথমে এখন এই পর্যন্ত পড়লাম হচ্ছে, প্রথমে দেখেন আমরা পড়লাম হচ্ছে আমরা কাকে কাকে হচ্ছে গিয়ে কখন কখন আমরা ইনসলভেন্ট ডিক্লেয়ার করতে পারি। দেন আমরা পড়লাম হচ্ছে গিয়ে আম, আমরা হচ্ছে গিয়ে রিসিভারকে যে অ্যাপ্লাই কর, মানে অ্যাপয়েন্ট করব, রিসিভারের ফিটা কত হবে। প্লাস আমরা পড়েছি আমরা কি সব ডেটরের কি সব অ্যাসেট কি আমরা রিয়েলাইজ করবো নাকি রিয়েলাইজ করবো না। তো এখানে আমরা এখানে বলা হয়েছিল যে না, আমরা সব অ্যাসেট রিয়েলাইজ করবো না, কিছু এক্সেম্পটেড প্রপার্টি আছে, 3টা এক্সেম্পটেড প্রপার্টির কথা আমরা এখানে বলেছি। দেন হচ্ছে রিসিভারের ফি কিভাবে ক্যালকুলেশন করবো সেটা আমরা বলেছি এখানে। বলার পরে এখন নেক্সট যে ইস্যুটা সেটা হচ্ছে গিয়ে আমরা তাহলে কিভাবে এখন এই টাকাগুলো ডিস্ট্রিবিউট করবো, হ্যাঁ, সেই জন্য বলেছে প্রায়োরিটি অফ ডিস্ট্রিবিউশন। তাহলে বলছে রিয়েলাইজেশন এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা অকশন, অ্যাডভার্টাইজমেন্ট, রিওয়ার্ড, কেস অ্যান্ড ল চার্জ, এই জিনিসগুলো আমরা দিয়ে দিব। দেন আমরা নেক্সট দিয়ে দিব রিসিভারের ফি। দেন আমরা দিব হচ্ছে যদি কোনো সিকিউরিটি ক্রেডিটর্স থাকে, তার মানে হচ্ছে কেউ আমাকে বাকিতে কোনো কিছু দিয়েছিল এবং তাকে আমি সিকিউরিটি দিয়েছিলাম যে তোমার টাকা আমি ফার্স্ট দিব। এবং এখানে সিকিউরিটি ক্রেডিটর্সটা দুই ধরনের হতে পারে, ফার্স্ট সিকিউর এবং সেকেন্ড সিকিউর। ঠিক আছে, এরকম করে সিকিউরিটির আবার মানে এই যে আমি সিকিউরিটি দিচ্ছি সেখানেও কি আছে, লেভেল আছে। আমি দেখাচ্ছি নেক্সট যে আমরা অঙ্কটা করবো সেখানে আপনাদেরকে দেখাবো যে এখানে সিকিউরিটির একটা লেভেল আমরা দিয়ে থাকি। দেন বলেছে অল ট্যাক্স অ্যান্ড আদার ডেটস ডিউ টু দ্য গভর্নমেন্ট। তাহলে সিকিউরিটি ক্রেডিটর্স এর টাকা দেওয়ার পরে আমরা হচ্ছে কি গভর্নমেন্টকে আমরা কি করব, গভর্নমেন্টের কাছে আমাদের যত বকেয়া টাকা আছে ট্যাক্স এবং হচ্ছে কি অন্যান্য টাকা সেটা আমরা কি করবো, পেমেন্ট করবো। নেক্সট বলেছে অল ওয়েজেস অ্যান্ড স্যালারিজ। তো এই জিনিসটা দেখেন, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বলেছে all wages and salaries not exceeding 2000 due to any clerk, servant, labor or workman। তাহলে এখানে ভাগ করা আছে ক্লার্ক, সার্ভেন্ট, লেবার ও ওয়ার্কম্যান। ওদের কাছে আমার স্যালারি যতই বকেয়া থাকুক না কেন আমরা ওকে কি করব, 2000 টাকা পর্যন্ত দিব। In respect of service rendered to the debtors during the period of 6 months immediately before the date of filing the petition। তার মানে হচ্ছে প্রতি মাসে 6 মাসের জন্য ওর কাছে আমি ধরেন 1 বছর ধরে টাকা দিচ্ছি না, কিন্তু এখানে বলা হয়েছে যে আমি অ্যাসেট বিক্রি করার পরে যে টাকাটা হাতে থাকবে সেই টাকা দিয়ে আমি কি করব, ওদেরকে প্রথমে এই 6 মাসে 2000 করে টাকা কি করব আগে দিয়ে দিব। দেওয়ার পরে আমার কাছে যদি এক্সট্রা টাকা থাকে দেন আমি কি করবো, ওদেরকে পেমেন্টটা করবো, আদারওয়াইজ হচ্ছে কি ওদেরকে আমরা পেমেন্ট করবো না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সকল এক্সপেন্স দিব, দেন রিসিভারি ফি দিব, দেন হচ্ছে কি আমরা সিকিউরিটি ক্লেমস যেগুলো আছে ক্রেডিটর্স তার পেমেন্টটা দিয়ে দিব, গভর্নমেন্টের টাকা পরিশোধ করব। আর এমপ্লয়ীদের ক্ষেত্রে এমপ্লয়ি আবার কারা কারা দেখেন, ক্লার্ক, সার্ভেন্ট, লেবার আর ওয়ার্কম্যান, ওদের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 6 মাসের জন্য টাকা দিব এবং সর্বোচ্চ হচ্ছে কি 2000 টাকা করে দিব প্রতি মাসে।
আচ্ছা, দেন হচ্ছে আমরা অল ব্যাংক ডেট আমরা পরিশোধ করব। আপনার সিরিয়ালটা মনে রাখবেন, ঠিক আছে? দেন হচ্ছে অল আনসিকিউরড ক্লেম অ্যান্ড এনি সাবঅর্ডিনেট ক্লেমস। ঠিক আছে, তো এখন দেখেন এর মধ্যে 4 আর 5 এটাকে আমরা বলছি কি প্রেফারেন্সিয়াল ক্লেম। 4 আর 5 কোনটা? এই যে গভর্নমেন্ট এবং হচ্ছে গিয়ে কি এই যে এমপ্লয়ীদের টাকা দিতে হবে, এটা হচ্ছে কি আমরা বলছি প্রেফারেন্সিয়াল ক্লেম। তাহলে হচ্ছে গিয়ে এই দুইটাকে আমরা কি করব, আগে দিব। দেওয়ার পরে হচ্ছে ব্যাংকের ডেট দিব। আচ্ছা, এরপরে এই যে আমরা একটু আগে বললাম যে হোয়ার দ্য অ্যামাউন্ট অফ পেমেন্ট অফ প্রেফারেন্সিয়াল ডেট ইজ নট সাফিসিয়েন্ট টু পে 100% অফ অল ব্যাংক ডেট অ্যান্ড অ্যাটলিস্ট 50% অফ সিকিউরিড ক্লেমস। তার মানে আমি যদি এই যে 7 নাম্বার এবং 8 নাম্বার এটা পরিশোধ করতে গিয়ে যদি দেখি যে ব্যাংকে আমি যদি 100% দিয়ে দিই আর এখানে 50% না দিতে পারি, দেন আমরা কি করবো, আমাকে এখানে রেশিও করতে হবে। ঠিক আছে, আমার যে টাকাটা আছে সেটা আমাকে রেশিও করতে হবে। তো এখন আমরা কিভাবে রেশিও করব, বলছে অল দ্য ব্যাংক ডেট শুড বি রিডিউস টু দ্য এক্সটেন্ট সো ফার দ্য পেমেন্ট টু বি মেড ইন রেসপেক্ট অফ অল আনসিকিউরড ক্রেডিটর্স ইট অ্যাট লিস্ট 50% অফ দ্য ব্যাংক ডেটস। যেমন আমরা অলরেডি আপনাকে এক্সাম্পল দিয়েছি। তো দেখেন এখানে যে আমার টাকা আছে 28,000, সরি, হ্যাঁ, প্রেফারেন্সিয়াল ডেট হচ্ছে অ্যামাউন্ট রিমেনিং আফটার পেমেন্ট অফ প্রেফারেন্সিয়াল ডেট হচ্ছে 28,000। আমার কাছে টাকা আছে এখন 28,000 টাকা, আর ব্যাংকে আমার পাওনা হচ্ছে 20,000 টাকা, আনসিকিউরড ক্রেডিট হচ্ছে গিয়ে 30,000 টাকা। তো আমি যদি 20,000 টাকা দিয়ে দিই তাহলে আমার হাতে থাকে কত, 8,000 টাকা। তো এখন আমার দেখতে হবে আমি আনসিকিউরড ক্রেডিটরে কত পার্সেন্ট পেমেন্ট করলাম। তো দেখা যাচ্ছে 30,000-এর হাফ হচ্ছে কত, 15,000 টাকা, কিন্তু আমার কাছে আছে কত, 8,000 টাকা। তার মানে আমি এখানে 50% টাকা দিতে পারছি না। তাহলে এখন 50% টাকা না দিতে পারলে এখন আমাকে কি করতে হবে, এই দুইটার মধ্যে আমাকে রেশিও করতে হবে। ঠিক আছে, এটাকে আমার রেশিও করতে হবে যাতে ওর 100% হলে ওর অবশ্যই কি হয়, 50% হয়। ঠিক আছে, ওকে যে টাকা দিব সেটার অবশ্যই যাতে 50% কি হয়, আনসিকিউরড ক্রেডিটরসরা পায়। তো এখন দেখেন এইখানে আমরা কিভাবে করব, রেশিওটা করব। রেশিওটা হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে ওকে আমার 100% দিলে ওকে দিতে হবে কত, 50%। তার মানে এই 30,000 টাকা 50% কত, 15,000 টাকা। আমরা এখানে 15,000 টাকা নিয়ে আসলাম। তাহলে আমাদের রেশিওটা কি আসে, 4:3। দ্যাট মিনস আমার যে টাকাটা আছে তার মধ্যে ওকে আমরা দিব 4/7, আর আনসিকিউরড ক্রেডিটরকে দিয়ে দিব আমরা 3/7। তাহলে আমার কাছে টাকা আছে 28,000, এই 28,000 আমি ব্যাংকে দিয়ে দিব না, সরি, ব্যাংকে আমি 20,000 দিয়ে দিব না। আমি কি করব, 28,000-কে 4/7 দিয়ে ভাগ করে 16,000 টাকা ব্যাংকে দিব। আর হচ্ছে 28,000 টাকা ভাগ করে 3/7 যেটা আসে 12,000, এটা আমরা কি করব, আনসিকিউরড ক্রেডিটরকে দিব। তাহলে এটা দিলে দেখেন, এইটা দিলাম 16,000, আর এটা দিলাম কত, 12,000। তাহলে দেখেন এখানে এই যে আমরা রেশিও বললাম যে 100 আর 50%, এটা কি হয়েছে, মেকশিওর করা গেছে। ঠিক আছে, 100 এবং 60% মেকশিওর করা গেছে। আপনি একটু দেখেন ক্যালকুলেশনটা বুঝতে পারেন কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোশ্চেন আছে? স্যার এখানে তো হচ্ছে পেমেন্ট ফর ব্যাংক, যেটা হচ্ছে 28,000-কে 4/7 দিয়ে ডিভাইড করবো, তারপর কি আবার পার্সেন্টেজ আমাদেরকে দেখাইতে হবে, 16,000 ডিভাইডেড 20,000 এভাবে? না, ওটা আপনি চেক করে দেখতে পারেন, কিন্তু এটা অলরেডি দেখানো হয়ে গেছে। কারণ হচ্ছে দেখেন এই যে আমরা 100 আর 50% যদি দিতে চাই, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমার 4:3 ঠিক। রেশিওতে ভাগ করে দিলেই কি আমার এটা মেকশিওর হবে, কারণ আমরা সেইভাবে কিন্তু ক্যালকুলেশন করেছি দেখেন। স্যার তাহলে আপনার একটা ইনফরমেশন লেখেন আবার। ইনফরমেশনটা হচ্ছে এরকম যে অ্যামাউন্ট রিমেনিং আফটার পেমেন্ট অফ প্রেফারেন্সিয়াল ডেট, অ্যামাউন্ট রিমেনিং আফটার পেমেন্ট অফ প্রেফারেন্সিয়াল ডেট হচ্ছে 1,00,000 টাকা। অ্যামাউন্ট রিমেনিং আফটার পেমেন্ট অফ প্রেফারেন্সিয়াল ডেট হচ্ছে 1,00,000 টাকা। ব্যাংক ওভারড্রাফট হচ্ছে 80,000। ব্যাংক ওভারড্রাফট হচ্ছে 80,000। আর আনসিকিউরড ক্রেডিট হচ্ছে 2,00,000। আনসিকিউরড ক্রেডিট হচ্ছে 2,00,000। আপনার অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা আছে, কিন্তু আপনার লাইবিলিটি ব্যাংকে হচ্ছে 80,000 টাকা,
আর আনসিকিউর্ড ক্রেডিটার্সের কাছে আপনার লাইবিলিটি হচ্ছে 2 লাখ টাকা। তাহলে এখন আপনি এই টাকাটা কিভাবে ভাগ করবেন এই নিয়ম অনুযায়ী বের করেন। তাহলে সরি, 1 লাখ টাকা দিয়ে আপনি কি ব্যাংকের 80,000 টাকা তো পরিশোধ করতে পারবেন, বাট আনসিকিউর্ড ক্রেডিটরে কি 50% পরিশোধ করতে পারবেন? না স্যার। তাহলে আমরা রেশিওটা কিভাবে বের করবো? টু ইস টু তাহলে আমরা ফাইভ লিখবো হচ্ছে 80,000, আর এখানে হবে কত? 1 লাখ। 2 লাখ 1 লাখ। টাকার 50%, 1 লাখ। জি স্যার। তাহলে 80,000 আর 1 লাখ। তাহলে আমাদের রেশিও কত? 8 4:9। 10, 4:5 স্যার। 4:5। 4:5। তাহলে হচ্ছে কত? 4:5 মানে কত? 9। Yes, sir. তাহলে এখন আপনি 1 লাখ টাকা ব্যাংকে কত টাকা দিবেন 1 লাখ টাকার মধ্যে? তাহলে ব্যাংকে আপনি দিবেন 1 লাখ টাকা ইন্টু হচ্ছে 4/9। 9। জি স্যার। আর ওকে দিবেন, আনসিকিউর্ড ক্রেডিটরকে দিবেন হচ্ছে 1 লাখ ইন্টু 5/9। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা বললাম যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স আর হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্ট হচ্ছে কি আমাকে এখানে তৈরি করতে হবে। ঠিক আছে, এই দুইটা অ্যাকাউন্ট আমাকে তৈরি করতে হবে। তাহলে আমরা এটার ফরম্যাটটা একটু দেখি। এখানে অনেক কথা বলা আছে, দরকার নেই, আমরা ফরম্যাটটা দেখি, ফরম্যাটটা এখানে দেয়া আছে কিনা। আচ্ছা, ফরম্যাটটা এখানে দেয়া নাই, আমি তাহলে অন্য একটা শিট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি Yes, স্যার। sir. আচ্ছা, তো এখানে দেখেন আমরা এখানে দুইটা অ্যাকাউন্টস তৈরি করব, দুইটা স্টেটমেন্ট তৈরি করবো। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স, আর একটা হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তো ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের অবজেক্টিভটা কি? ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের অবজেক্টিভটা হচ্ছে আমরা এখান থেকে ফাইন্ড আউট করব যে কোন কোন কারণে ডেফিসিট হলো। এখন কোন কোন কারণে ডেফিসিট বলতে বোঝাচ্ছে এরকম যে ধরেন হচ্ছে আমার একটা অ্যাসেটের ভ্যালু ছিল 1 লাখ টাকা, আমি এটা বিক্রি করলাম 80,000 টাকা, তাহলে 20,000 টাকা একটা গ্যাপ হলো অ্যাসেট লাইবিলিটির সাথে। তাহলে ওই 20,000 টাকা আমরা কি করবো এখানে দেখাবো। ঠিক আছে, ধরেন হচ্ছে কি আমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 1 লাখ টাকা, কিন্তু আমি যখন রিয়েলাইজ করতে গেলাম তখন আমি পেয়েছি 50,000 টাকা। তাহলে আমার 50,000 টাকা কি হলো? লস হলো। আবার ধরেন হচ্ছে গিয়ে লাইবিলিটির ক্ষেত্রে, লাইবিলিটি ধরেন হচ্ছে গিয়ে ছিল 1 লাখ টাকা, কিন্তু আপনি যখন পেমেন্ট করতে গেলেন সেই পেমেন্টটা করলেন কত? 80,000 টাকা। তাহলে আপনার এই যে 20,000 টাকা সারপ্লাস হলো। তাহলে এরকম করে আমরা ফাইন্ড আউট করবো যে কোথায় হচ্ছে ডেফিসিয়েট হয়েছে আর কোথায় হচ্ছে কি সারপ্লাস হয়েছে। ঠিক আছে, এইটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো, সেটার পারপাসই হচ্ছে কি ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আচ্ছা, আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাকাউন্টের এটার পারপাসটা কি? এটা হচ্ছে এখান থেকে আমরা লিস্ট ডাউন করব যে ওর অ্যাসেট কত টাকা, কোন কোন অ্যাসেট আছে, সেই অ্যাসেটের বুক ভ্যালু কত, এবং সে কত টাকা সে রিয়ালাইজ করেছে। এই যে এখানে দেখেন সে কত টাকা রিয়ালাইজ করেছে, এখানে আসবে।
অ্যাসেটের বুক ভ্যালু কত সেটা এখানে আসবে। আর অ্যাসেটের লিস্টটা হচ্ছে গিয়ে কি এখানে দেয়া আছে, যে কোন কোন অ্যাসেট হচ্ছে গিয়ে কি তার জন্য তার ব্যালেন্স শিটে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো অ্যাসেট গুলো আমরা একটু দেখি। তো এরকম করে আমরা হেডিং দিব, অ্যাসেট অ্যাজ স্টেটেড অ্যাজ এস্টিমেটেড বাই দ্য ডেটর, অ্যাজ স্টেটেড অ্যান্ড এস্টিমেটেড। এই যে এস্টিমেটেড টু প্রডিউস হচ্ছে কি, এটা হচ্ছে কি রিসিভার বা ডেটর সে করবে বা এটা লিখবে। আর এই পাশে আমরা লিখবো হচ্ছে লাইবিলিটিস, লাইবিলিটিস গুলো কোনটা কোনটা লাইবিলিটি আছে। ঠিক আছে, তো এখন দেখেন আমরা ক্যাশ ইন হ্যান্ড থাকবে, ক্যাশ এট ব্যাংক থাকবে, আমার স্টক ইন ট্রেড থাকবে, মেশিনারি থাকবে, ফার্নিচার ফিক্সচার থাকবে, আদার প্রপার্টিজ থাকবে। দেন হচ্ছে বুক ডেটস বা হচ্ছে রিসিভেবল, যেটা এখন রিসিভেবল সেটা গুড থাকতে পারে, ডাউটফুল থাকতে পারে, ব্যাড থাকতে পারে। তাহলে এটা কত টাকা এবং কত টাকা আমি রিয়েলাইজ করবো সেটা আমি কি করব। বিল অফ এক্সচেঞ্জ থাকতে পারে, সেটা আমরা লিখবো। দেন হচ্ছে আম, এটা আমরা লিখলাম। ঠিক আছে, এই পর্যন্ত আমরা সবগুলো অ্যাসেটের লিস্ট ডাউন করলাম এবং আমরা বুক ভ্যালুও লিখবো এবং হচ্ছে কি এটা আপনার ইটাও লিখবো, এস্টিমেট এক্সপেক্টেড ভ্যালু যেটা সেটা আমরা লিখবো। আচ্ছা, আর এই সাইডে কি লিখবো, লাইব্রেরি সাইডে, লাইব্রেরি সাইডে আমরা লিখবো হচ্ছে গিয়ে লাইব্রেরিজ অ্যাজ স্টেটেড এন্ড এস্টিমেটেড বাই দ্য ডেটর্স। তো আমরা বলেছিলাম যে আমরা প্রথমে কার টাকাটা দিব, আমরা প্রথমে টাকা দিব হচ্ছে যদি আমার ক্রেডিটর থাকে যিনি হচ্ছে ফুললি সিকিউর, যাকে আমি বলেছিলাম যে আপনার টাকা আমি সবসময় কি করব আগে পরিশোধ করব। তাহলে এখানে দেখেন ক্রেডিটরের টাকা আমরা কি করব আগে পরিশোধ করব। আচ্ছা, তো ওকে যখন আমি গ্যারান্টি দিয়েছিলাম যে আপনার টাকা আমি আগে পরিশোধ করব, তখন নিশ্চয়ই কোনো একটা সিকিউরিটির এগেনস্টে আমরা গ্যারান্টি দিয়েছিলাম। সিকিউরিটি মানে হচ্ছে সিকিউরিটি বলতে বোঝাচ্ছি কোনো একটা অ্যাসেটের এগেনস্টে বা হচ্ছে কোনো একটা ইনভেস্টমেন্টের এগেনস্টে আমরা বলেছিলাম যে এইটা হচ্ছে কি আপনার জন্য সিকিউর। তো এই সিকিউর কথাটা মানে হচ্ছে যে আমি কোনো কারণে যদি ইনসলভেন্ট হয়ে যাই, তাহলে আপনার টাকাটা আমি কি করবো, এই অ্যাসেট থেকে আপনাকে টাকাটা আগে পরিশোধ করবো, এরপরে বাকি যে টাকা পরিশোধ করবো। তাহলে ওরকম যদি কোনো অ্যাসেট থাকে, তাহলে ওই অ্যাসেট থেকে ওই অ্যাসেটটা বিক্রি করে আমি কি করবো, ওর টাকাটা আগে দিয়ে দিব। তার মানে মনে রাখবেন যে যেসব ক্রেডিটররা হচ্ছে ফুললি সিকিউরড, ওর টাকাটা হচ্ছে কি করতে হবে আগে দিয়ে দিতে হবে। তাহলে এখানে নিশ্চয়ই কোনো একটা অ্যাসেট ওর জন্য কি আছে, ফিক্স করে রাখা আছে যে ওর টাকাটা আমাকে কি করতে হবে আগে পরিশোধ করতে হবে। এটা ব্যাংকেও হতে পারে। ঠিক আছে, তো আচ্ছা, তো এরকম কোন একজন ক্রেডিটরকে আমরা প্রথমে কি করব, ওর জন্য যে অ্যাসেটটা আমরা মর্গেজ রেখেছিলাম বা হচ্ছে গিয়ে সিকিউর রেখেছিলাম ওইটা আমরা আগে বিক্রি করব। এখন বিক্রি করতে গেলে দেখেন রিসিভারে ফি দিতে হবে। ওই যে আমরা বলেছিলাম মর্গেজ ফি, তো মর্গেজ ফির ক্ষেত্রে রিসিভারের ফি কত ছিল মর্গেজ অ্যাসেটের ক্ষেত্রে? 4%. 4%, রাইট, 4%। আচ্ছা, তাহলে আমি কি করব, ধরেন ওর এখানে 100 টাকা পায়, আমি অ্যাসেটটা বিক্রি করলাম 150 টাকায়, তাহলে আমার কি এখান থেকে একটা সারপ্লাস আসলো না? সারপ্লাস আফটার মিটিং দ্য সিকিউর লাইবিলিটি। ও আমার কাছে পায় 100 টাকা, আমি অ্যাসেটটা বিক্রি করলাম 150 টাকায়, তাহলে আমার কি 50 টাকা রয়ে গেছে। তাহলে এই 50 টাকা আমি রাখলাম এখানে। রাখার পরে দেখেন এখান থেকে আমরা মাইনাস করবো কার টাকা, অ্যামাউন্ট ক্রেডিট টু ক্রেডিটরস পার্শিয়ালি সিকিউর যদি থাকে, যাকে আমি পার্শিয়ালি সিকিউরিটি দিয়েছিলাম যে হ্যাঁ, যদি এই অ্যাসেটটা বিক্রি করার পরে আমি ফার্স্ট হচ্ছে আমার যে ফুল সিকিউর ক্রেডিটর আছে তার টাকা দিয়ে দেবো, এরপরে যদি টাকা থাকে তোমাকে আমি দিব, অন্যদেরকে টাকা দিব না, তোমাকে আগে দিব। তাহলে একে আমরা বলি হচ্ছে কি পার্শিয়ালি সিকিউর। তাহলে এরকম যদি পার্শিয়ালি সিকিউর জন্য ক্রেডিটর থাকে, তাহলে তাদের টাকা আমরা কি করবো এখান থেকে মাইনাস করবো। মাইনাস করার পরে যে টাকাটা থাকবে, যদি টাকা থাকে, যদি কোনো টাকা থাকে, তাহলে আমরা সেটা কি করবো দেখেন, সারপ্লাস ট্রান্সফার ট্রান্সফার টু অ্যাসেট সাইড অ্যাজ পার কন্ট্রা। তাহলে আমি কি করব, এই যে এক্সট্রা টাকাটা থাকলো এই টাকাটা আমরা কি করব, এই যে এখানে নিয়ে আসবো, সারপ্লাস ফ্রম সিকিউরিটিজ ইন হ্যান্ড অফ ক্রেডিটরস ফুললি সিকিউরড অ্যাজ পার কন্ট্রা। অ্যাজ পার কন্ট্রা মানে হচ্ছে আমরা বিপরীত দিকে নিয়ে আসলাম, এই জন্য অ্যাজ পার কন্ট্রা আমরা কথাটা বলছি। তাহলে দেখেন এখানে আমরা কি বললাম যে আমরা আমরা হচ্ছে গিয়ে এখান থেকে প্রথমে ওর, সরি পুরোটা দেখা এবার, সেটা হচ্ছে ও আমার কাছে 150 টাকা পায়, সরি 100 টাকা পায়। আমি ওকে 100 টাকার জায়গায় আমি অ্যাসেট আমার সিকিউর করা ছিল 150 টাকা, সেটা আমি ই করলাম বিক্রি করলাম। বিক্রি করে 100 টাকার জায়গায় 150 টাকা অ্যাডজাস্ট করে বাকি থাকলো আমার কত, সারপ্লাস থাকলো 50। সেখান থেকে আমরা পার্টলি সিকিউর যেটা আছে সেটা আমরা কি করলাম, ধরেন পার্টলি সিকিউর হচ্ছে কি 25 টাকা, তাহলে 50 টাকা থেকে এই 25 টাকাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যেটা থাকবে সেই 25 টাকা আমরা কি করব, আমরা অ্যাসেসরি নিয়ে দেবো। কিন্তু যদি কোনো টাকা না থাকে তাহলে তো কি হবে, জিরো হয়ে যাবে, কোনো টাকা আবার নিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন
এরপরে আসেন হচ্ছে গিয়ে আমরা কি করব, গভর্নমেন্টের ফি দিয়ে দিব। গভর্নমেন্টের ফি দেওয়ার পরে আমরা বললাম যে আমাদের এমপ্লয়ের যে স্যালারি আছে সেটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার আরো লোন থাকতে পারে, ব্যাংক লোন, সেই ব্যাংক লোন বা ব্যাংক ওভারড্রাফট সেটা আমাকে দিতে হবে, এবং আনসিকিউরড ক্রেডিটের টাকা আমাকে দিতে হবে। ঠিক আছে, এরপরেও যদি কোনো ক্লেম থাকে সেটা আমরা এখানে লিখলাম। তো এখানে আমার মনে রাখতে হবে যে এই ব্যাংক লোন এবং আনসিকিউরড ক্রেডিটরকে যখন আমরা টাকাটা দিতে যাব, তখন হচ্ছে কি ওই যে 100% এবং 50%-এর রেশিও এটা আমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। ঠিক আছে, এটা আমাকে মেনটেন করতে হবে। আচ্ছা, তো এখন এই পাশে আর কি আছে দেখেন। আমি এই গভর্নমেন্টের টাকাটা যেহেতু আগে দিয়ে দিচ্ছি, এই জন্য আমরা গভর্নমেন্টের টাকাটাও কি করবো, এখান থেকে আমার যে সারপ্লাস অ্যামাউন্ট আছে সেখান থেকে আমি কি করবো, গভর্নমেন্টের টাকাটা দিয়ে দিব। গভর্নমেন্টের টাকা দেওয়ার পরে হচ্ছে কি আমরা কি এই যে স্যালারি ছিল, স্যালারি টাকা এখানে আমরা দিয়ে দিব। ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, এইভাবেই লিখতে হবে, ফরম্যাটটা এইভাবেই দেওয়া আছে, এইভাবেই লিখতে হবে। ঠিক আছে, ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, গভর্নমেন্ট ট্যাক্স, আর হচ্ছে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। দেন আমরা কি করলাম, ব্যাংক লোনের টাকা আমরা দিয়ে দিলাম, অথবা আনসিকিউরড ক্রেডিটর্স টাকা যদি থাকে সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখা গেল, বা দিতে গেলাম আর কি, তো দেখা গেল যে আসলে আমার অত টাকা নেই। মানে এই যে ব্যাংক লোন ধরেন 100 টাকা, আর আনসিকিউরড ক্রেডিট হচ্ছে 150 টাকা। তো আমার আছে হচ্ছে কি 80 টাকা। তাহলে আমি কি করলাম, প্রপোর্শনের বেসিসে ব্যাংক লোনের টাকা দিয়ে দিলাম, আনসিকিউরড ক্রেডিটর্সের টাকাও দিয়ে দিলাম। তাহলে আমার একটা ডেফিসিয়েন্সি থাকবে না? সেই ডেফিসিয়েন্সি হচ্ছে কি আমরা এখানে লিখবো, ব্যালেন্স রিপ্রেজেন্টস ডেফিসিয়েন্সি। আর যদি আমাদের এই পাশে থাকে তাহলে মানে কি আমার সারপ্লাস আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডেফিসিয়েন্সি কখন হবে, ডেফিসিয়েন্সি হচ্ছে ধরেন আমার ব্যাংক লোন হচ্ছে 100 টাকা, আর আনসিকিউরড ক্রেডিট হচ্ছে গিয়ে 150 টাকা, তাহলে টোটাল লাইবিলিটি কত, 250 টাকা। আর আমার কাছে টাকা আছে কত, 100 টাকা। তাহলে আমি কি করলাম, আমি প্রপোর্শনের বেসিসে এই টাকাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরেও এই যে আনসিকিউরড ক্রেডিটরকে আমরা যে টাকাটা দিতে পারলাম না, সেটাই হচ্ছে কি আমার জন্য একটা ব্যালেন্স থেকে যাচ্ছে। ঠিক আছে, ব্যালেন্স রিপ্রেজেন্ট ডেফিসিয়েন্সি, তাহলে সেই ব্যালেন্সটা আমাদের বের করতে হবে। এখন ব্যালেন্স বের করার পরে এই যে আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট আমরা করব, এই ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের আমরা এই ব্যালেন্সটা এখানে বসাবো, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ব্যালেন্সটা বসাবো, এবং আমরা ফাইন্ড আউট করবো যে কোন কোন এরিয়া থেকে আমার লস হয়েছে। সেই লসগুলো আমরা ফাইন্ড আউট করবো। ফাইন্ড আউট করার পরে দেন আমরা হচ্ছে কি কি দেখবো যে দুই পাশটায় কি হবে, মিলে যাবে। যদি দুই পাশ মিলে যায় তার মানে কি আমার ম্যাথ ঠিক আছে, আর যদি দুই পাশ না মিলে যায় তার মানে কি আমার ম্যাথ ভুল হয়েছে, কোথাও না কোথাও ভুল হয়েছে, বা কোনো জিনিস আমি কি করিনি, কনসিডার করিনি। ঠিক আছে, তো এখন এই কাজটা করতে গেলে আপনাকে এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। আপনারা একটু সবাই পড়েন এই যে 4টা পয়েন্ট, পড়ে আমাকে বলেন কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে। তার থার্ড পয়েন্টটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ বলবো, প্রথম পয়েন্টটা আপনি আমাকে এক্সপ্লেন করেন আগে। প্রথম পয়েন্টটা বলেন তো কি বলা আছে। স্যার ওই যে যারা আর কি সিকিউরড ক্রেডিটর, ওদেরকে হচ্ছে আমি আমার যে অ্যাসেটটা সেল করব ওইটা থেকে আর কি টাকা দিয়ে দিব, যদি আমার কোনো টাকা বেঁচে যায়, ওই সারপ্লাস হয়, তাহলে সারপ্লাসটাকে আমি অ্যাসেট সাইড নিয়ে যাব। ফাইন, সেকেন্ডটা প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স কারা? স্যার ওই যে যারা হচ্ছে কি আর কি ওই যে আর কি ওই যে এটাই তো আর কি সিকিউরড ক্রেডিটরস, যারা মানে যারা না আগে না, টাকাটা। 2 নাম্বারটা, 2 নাম্বারটা প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। প্রেফারেন্সিয়াল ক্রেডিটরস, ওকে। তার ব্যাংক ডেট আর এই টাইপ কিছু? না। তাহলে স্যার সেকেন্ড আবার একবার একটু ডেসক্রাইব করেন। আচ্ছা, বলেছিলাম। হুম, এটা হচ্ছে
দেখেন বলা হচ্ছে কি আইটেমস মেনশন, শেয়ার কি হয়েছে, আইটেমস মেনশনড ইন নাম্বার 4 and 5 টুগেদার কল প্রেফারেন্সিয়াল ক্লেমস। তো 4 and 5 এ কোনটা কোনটা বলা আছে বলেন তো? স্যার ওই যে গভর্নমেন্ট ট্যাক্স আর হচ্ছে স্যালারি, হ্যাঁ, শুধু ট্যাক্স না, মানে ওই যে আদার ডেট আর কি, গভর্নমেন্ট ডেট এন্ড হচ্ছে স্যালারিজ হ্যাঁ যেটা মানে হচ্ছে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট আপনার কাছে যত টাকা পায় ইলেকট্রিসিটি বিল, ওয়াসার বিল, গ্যাস বিল সব হচ্ছে কি কে এটার মধ্যে আসবে। ওকে স্যার। তো এখানে 3 নম্বরে বলছে টু কলামস আর শোন ইন অ্যাসেট সাইড অফ অ্যাফেয়ার্স, ওয়ান ইজ বুক ভ্যালু অ্যানাদার ইজ এস্টিমেটেড টু প্রডিউস। এই যে আমরা দেখেন এখানে একটা হচ্ছে গিয়ে অ্যাসেটের অ্যাকচুয়াল ভ্যালু আর একটা হচ্ছে গিয়ে কে ওর কাছ থেকে আমি কত টাকা বিক্রি করে পাবো সেই জিনিসটা হচ্ছে গিয়ে এখানে দেয়া আছে, এটা কথা বলেছেন। ঠিক আছে। আর 4 নম্বর বলছে creditors often have first or second charge over some of the assets. These two have the first charge have priority. Those who have first charge have priority for receiving their claim. If any surplus left, then only creditors having second charge will be able to get something. তাহলে এই যে দেখেন আমরা কি করব, প্রথমে যেসব ক্রেডিটর সিকিউর তাদের টাকাটা আগে দিব, মানে ওর এগেনস্টে যে স্পেশাল অ্যাসেটটা মর্গেজ আছে সেটাকে বিক্রি করব, সেটা বিক্রি করে ফি দিয়ে এক্সট্রা অ্যামাউন্ট আমি কি করবো ওকে টাকাটা দিয়ে দিব আগে। দেওয়ার পরে যদি কোনো টাকা বেঁচে থাকে সেটা আমরা কি করব, প্রেফার এই যে যেটা হচ্ছে পার্শিয়ালি সিকিউর ওদের টাকাটা দিব। এরপরে যদি কোনো না টাকা থাকে তাহলে ফাইন, জিরো হয়ে গেল ব্যালেন্স। আর যদি টাকা থাকে দেন হচ্ছে গিয়ে সেটা এই ইসে চলে আসবে, এই সাইডে চলে আসবে। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় এখানে আসে, সেটা হচ্ছে ধরেন এই যে পার্শিয়ালি সিকিউর, ধরেন হচ্ছে গিয়ে আমার কাছে, আবার একটু বলি, যেমন ওর আমরা বলেছিলাম যে ক্রেডিটর্স পাই 100 টাকা আর আমি আসেটা বিক্রি করলাম 150 টাকা, তাহলে আমার কাছে এখানে সারপ্লাস কত থাকবে? ক্রেডিটর্স আমার কাছে পাই 100 50 টাকা, হ্যাঁ 50 50 টাকা টাকা স্যার, থাকবে, জি right, স্যার। 50 টাকা থাকবে। এখন ধরেন হচ্ছে গিয়ে এই যে পার্শিয়ালি সিকিউর ওর ভ্যালু হচ্ছে ধরেন 75 টাকা, তাহলে আমার কাছে আছে কত? 50। আমি ওকে দিতে পারবো কত সর্বোচ্চ? 50। 50 তাহলে এখানে কত হবে? নীল জিরো। 0 জিরো জিরো। জিরো আচ্ছা, জি। এই যে 25 টাকা দিতে পারলাম না, এটা কি আমাকে আর দিতে হবে না? জি স্যার। দিতে হবে। তাহলে ওটা কার সাথে গিয়ে যোগ হবে? এই যে আনসিকিউর ক্রেডিটরের সাথে গিয়ে যোগ হবে ওই টাকাটা। ঠিক আছে, যেটা আমি পার্শিয়ালি পেমেন্ট করতে পেরেছি আর যেটা পারিনি সেটা হচ্ছে কি আনসিকিউর ক্রেডিটরের সাথে আবার যোগ হয়ে যাবে, কারণ ও তো টাকাটা পাবে, আমি দিতে পারিনি। ঠিক আছে, তাহলে এটা যোগ হবে। আচ্ছা, এটা একটু মনে রাখবেন। আর ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা হয়েছে ইট ইজ ওয়ান কাইন্ড অফ স্পেশাল অ্যাকাউন্ট রিকোয়ার ইন কেস অফ ইনসলভেন্সি। ইনস্টিড অফ ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট ইজ টু এক্সপ্লেন দ্য ডেফিসিয়েন্সি আর শোন ইন দ্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। তার মানে বলছে ইনস্টিড অফ ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট ইজ টু এক্সপ্লেন দ্য ডেফিসিয়েন্সি আর শোন ইন দ্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। তার মানে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট আমরা কেন করছি? আইডেন্টিফাই করার জন্য যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে যে ডেফিসিয়েন্সিটা হলো, মানে আমি টাকা পরিশোধ করতে পারলাম না, সেটা আসলে কেন অ্যারেস্ট করেছে। It shows by means of figure how deficiency has been brought about. It is prepared as like capital account with two sides reversed. এখন ডেবিট সাইডে কি কি আসবে? এই যে দেখেন ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট সাইডে কি কি আসবে? এখানে আসবে হচ্ছে কি ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে কোনটা? এক্সেস অফ অ্যাসেটস ওভার লাইবিলিটি। তার মানে হচ্ছে গিয়ে অ্যাসেট থেকে লাইবিলিটি মাইনাস করবে, যে টাকাটা থাকবে সেটা হচ্ছে কি আমার জন্য ক্যাপিটাল। দেন হচ্ছে নেট প্রফিট যদি থাকে, এনি আদার রিসিপ্ট অ্যান্ড ডেফিসিয়েন্সি অ্যাট পার দ্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আর ক্রেডিট সাইডে কি কি থাকবে? ক্রেডিট সাইডে থাকবে হচ্ছে গিয়ে এক্সেস অফ লাইবিলিটিস ওভার অ্যাসেট। এই যে যদি এরকম হয় যে আপনার লাইবিলিটি অ্যাসেট থেকে বেশি, তাহলে এক্সেস অফ লাইবিলিটিস ওভার অ্যাসেট এই সাইডটাতে চলে আসবে। নেট লস ফ্রম ক্যারিং অন বিজনেস, বিজনেসে যে আমার লস হয়েছে সেই অ্যামাউন্টটা কত। যদি প্রফিট হয় তাহলে আমরা কি করতাম? বাম পাশে নিয়ে আসতাম, এই যে ক্যাপিটাল সাইডে নিয়ে আসতাম, এই সাইডে নিয়ে আসতাম। কিন্তু যেহেতু যদি লস হয় দেন লসটা কোন সাইডে যাবে? লসটা ডেফিসিয়েন্সি সাইডের এই পাশে যাবে, রাইট হ্যান্ড সাইডে যাবে। ঠিক আছে, তারপরে কি বলছে এক্সপেন্স ইনকার্ড আদার দেন ট্রেড এক্সপেন্স ড্রয়িংস। তার মানে হচ্ছে গিয়ে যত ধরনের খরচ আপনি করেছেন এই লিকুইডেশন করতে গিয়ে সবটা কি হবে এখানে আসবে। আর হচ্ছে গিয়ে এরপরে যদি সারপ্লাস থাকে থাকলো, না হচ্ছে ডেফিসিট থাকলো, মানে ডেফিসিট থাকলে হচ্ছে আমরা এই পাশে নিব লেফট হ্যান্ড সাইডে, আর যদি সারপ্লাস থাকে তখন হচ্ছে কি আমরা রাইট হ্যান্ড সাইডে নিব। তাহলে এখানে দেখেন আমরা যদি আরেকবার একটু দেখি, বলছে এক্সেস অফ লাইবিলিটি ওভার অ্যাসেট, অ্যাসেটের তুলনায় লাইবিলিটি যতগুণ বেশি সেটা। নেট লস অ্যারাইজিং ফ্রম ক্যারিং অন বিজনেস, টোটাল নেট লস কত। ব্যাড ডেট যদি থাকে সেটা এখানে আসবে। তারপর হচ্ছে গিয়ে এক্সপেন্স, যে কোনো এক্সপেন্স আপনি যেটা করেছেন, ফর এক্সাম্পল ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস, লস অন রিয়ালাইজেশন অফ অ্যাসেট,
স্পেকুলেশন লস, এক্সেস অফ প্রাইভেট লাইবিলিটিস ওভার অ্যাসেট, তাহলে এই সব জিনিসগুলো হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডে আসবে। আর লেফট হ্যান্ড সাইডে আসবে হচ্ছে গিয়ে ক্যাপিটাল, যদি প্রফিট থাকে কোম্পানি প্রফিট, তারপরে হচ্ছে কি অন্য কোনো সোর্স থেকে যদি আপনার কোনো ইনকাম হয় সেই ইনকামটা, আর হচ্ছে গিয়ে যদি কোনো প্রাইভেট অ্যাসেট বিক্রি করার ফলে লাইবিলিটিস, প্রাইভেট লাইবিলিটি থেকে প্রাইভেট অ্যাসেট যদি বেশি হয় তাহলে সেটাও এখানে আসবে। আর হচ্ছে গিয়ে অ্যাসেট বিক্রি করার কারণে যদি কোনো রিয়ালাইজেশন প্রফিট হয় তাহলে সেই প্রফিটটা আমরা কি করবো, এই সাইডে আনবো। লস হলে এই সাইডে আনবো, লাভ হলে হচ্ছে কি এই সাইডে আনবো। তাহলে এরকম করে আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট তৈরি করবো, এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে যে আমার ডেফিসিয়েন্ট কেন হলো, বিজনেসে টাকা দিতে গিয়ে কেন ডেফিসিয়েন্ট হলো সেই জিনিসটা কি করা, ফাইন্ড আউট করা। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের থিওরিটিক্যাল ডিসকাশন। আরো একটু থিওরি আছে। আহ আর কত মিনিট আছে আপনাদের ক্লাসে? আচ্ছা, তাহলে আমরা থিওরি পার্টটা শেষ করে ফেলি, দেন নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই ম্যাথ গুলা করবো। ঠিক আছে, তো আমরা এখানে দেখেন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স কি সেটা আমরা বলেছি, এবং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর সাথে ব্যালেন্স শিটের একটা ডিফারেন্স আছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এই ডিফারেন্স গুলো হচ্ছে কি এখানে বলা আছে। যেমন একটা ডিফারেন্স হচ্ছে ব্যালেন্স শিট ডিসক্লোজ ট্রু ফাইন্যান্সিয়াল পজিশন এট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, হোয়ারএজ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স প্রিপেয়ার্স আফটার ফাইলিং পিটিশন অফ ইনসলভেন্সি। তাহলে ব্যালেন্স শিট আমরা হচ্ছে প্রতি বছরই করি একটা পার্টিকুলার ডেট অফ টাইম, ডেতে বা টাইমে, পয়েন্ট অফ টাইমে। আর ইনসলভেন্সি যখন আমি ফাইল পিটিশন করি দেন হচ্ছে এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাকাউন্ট তৈরি করা হয়। ব্যালেন্স শিট প্রিপেয়ার্স অন কস্ট বেসিস, মানে হচ্ছে কি আমরা ধরে নিই এটা গোয়িং কনসার্ন অর্গানাইজেশন, এবং হচ্ছে কি এখানে শুধুমাত্র অ্যাসেটের কস্ট ভ্যালু অথবা কি ফেয়ার ভ্যালু দেখানো হয়। আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ সবসময় আমরা কি করি, রিয়ালাইজ ভ্যালুটা দেখাই। তাহলে এটা একটা ডিফারেন্স। দেন হচ্ছে ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমরা কি করি, একটা সেপারেট এন্টিটির জন্য তৈরি করি, বাট এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমরা বিজনেসের জন্য করতে পারি অথবা কি পার্সোনাল বা ইন্ডিভিজুয়ালের জন্য আমরা করতে পারি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে এখানে প্রেজেন্টেশনাল ডিফারেন্স আছে। যেমন হচ্ছে গিয়ে কি আমরা ব্যালেন্স শিটে হচ্ছে কারেন্ট ভার্সেস নন কারেন্ট প্রেজেন্ট করি, বাট এখানে কোনো ধরনের নাই। আবার প্রেসক্রাইব ফরম্যাট দেখেন, ব্যালেন্স শিটের ফরম্যাট আর হচ্ছে গিয়ে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর ফরম্যাট কি আমাদের এখানে ডিফারেন্ট। দেন হচ্ছে ব্যালেন্স শিট আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট নামে কোনো কিছু দেখাই না, বাট হচ্ছে গিয়ে কি এখানে আমাদের কি আছে, আমাদের এখানে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট নামে একটা অ্যাসেট আছে। আর ফিকটিশিয়াস অ্যাসেট আসলে এখন আমরা ব্যালেন্স শিটেও দেখাই না, আগে দেখাতাম ফিকটিশিয়াস অ্যাসেট, যেমন গুডউইল আমরা দেখাতাম, তারপরে আর অনেক কিছু দেখাতাম। ঠিক আছে, তো এই ফিকটিশিয়াস অ্যাসেট আমরা এখন ব্যালেন্স শিটেও দেখাই না, আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তো আসবেই না। ঠিক আছে, আর এরপরে হচ্ছে এটা তো দেখালাম। আর হচ্ছে কোম্পানির ক্ষেত্রে দেখেন বলা হয়েছে কি, আর অল্প কয়েকটা স্লাইড, 3-4টা স্লাইড আছে। দ্য ওয়েন্ডিং অফ আর লিকুইডেশন অফ এ কোম্পানি মিনস দ্য টার্মিনেশন অফ দ্য লিগাল এক্সিস্টেন্স অফ দ্য কোম্পানি বাই স্টপিং ইজ বিজনেস, কালেক্টিং ইজ অ্যাসেটস অ্যান্ড ডিস্ট্রিবিউটিং দ্য অ্যাসেট অ্যামং দ্য ক্রেডিটরস অ্যান্ড শেয়ারহোল্ডার্স, একই রকম। বাট এখানে হচ্ছে কি ইন দ্য ম্যানার লেড ডাউন ইন দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, দ্যাট মিনস কোম্পানিজ অ্যাক্টের সাথে আমাকে কি করতে হবে, সরি লিকুইডেশন, সরি ইনসলভেন্সি অ্যাক্ট 1997 এর সাথে আমাকে কি করতে হবে, কোম্পানিজ অ্যাক্ট 1994 মানে অ্যালাইন করে আমাকে কি করতে হবে, লিকুইডেশনের কাজটা করতে হবে। এবং এখানে 3 ভাবে হয়, উইন্ডিং আপ হয়। হ্যাঁ, ওইখানে আমরা বলেছিলাম যে 2 ভাবে নর্মালি, একটা হচ্ছে ডেটর চাইলে, আরেকটা হচ্ছে কি ক্রেডিটর চাইলে। আর এখানে হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ভলান্টারি হতে পারে, আরেকটা হতে পারে কম্পালসারি, আরেকটা হতে পারে ভলান্টারি উইন্ডিং আপ নিজে নিজে করলেন, অথবা কি ভলান্টারি উইন্ডিং আপ আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য কোর্ট। তার মানে একটা হচ্ছে বাধ্যতামূলকভাবে কোর্ট যদি আপনার উপর ইম্পোজ করে, অথবা কি আপনি নিজেই করতে পারেন, অথবা কি আপনি নিজে কোর্টের কাছে বলতে পারেন যে আপনার সুপারভিশন আমি কি করব, উইন্ডেড আপ হব। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে কি সম্ভব। মানে 3টা ওয়েতে হচ্ছে কি কোম্পানি এই উইন্ডিং আপের মোডটা ঠিক করা যায় আর কি। তো কম্পালসারি উইন্ডিং আপ বাই দ্য কোর্ট সেটা কখন হবে, যখন হচ্ছে গ্রাউন্ডস অফ কম্পালসারি উইন্ডিং আপ বাই স্পেশাল রেজলিউশন, ডিফল্ট ইন ডেলিভারিং স্ট্যাটুটরি রিপোর্ট, কোনো কারণে আপনি আপনার অ্যানুয়াল রিপোর্ট বা অন্যান্য রিপোর্ট আপনি দিতে পারছেন না, ফেলিয়ার্স টু কমেন্স টু স্টার্ট দ্য বিজনেস উইদিন 1 ইয়ার, আপনি রেজিস্ট্রেশন নিয়েছেন বা এখন পর্যন্ত আপনি বিজনেস শুরু করতে পারেন নাই, রিডিউসিং দ্য মিনিমাম নাম্বার। আপনারা জানেন যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার বোর্ড মেম্বারদের একটা নাম্বার দেওয়া আছে, তারপর শেয়ার হোল্ডারদের নাম্বার দেওয়া আছে। তো সেই শেয়ার হোল্ডারদের নাম্বার বা বোর্ড মেম্বারদের নাম্বার যদি আমি ঠিকভাবে না করি, মেনটেন না করি, তখন হচ্ছে কি এটা কম্পালসারি উইন্ডিং আপ হয়ে যাবে। আপনি যদি পেমেন্ট করতে না পারেন, এবং কোর্টের ওপিনিয়ন যদি হয় এরকম যে এটা ইকুইটেবল হবে বা জাস্টিস হবে যে এটাকে কি করা, উইন্ডিং আপ করে ফেলা, তখন হচ্ছে কি এটা আমরা কম্পালসারি উইন্ডিং আপের দিকে যেতে পারি। আর ভলান্টারি উইন্ডিং আপ কখন হতে পারে, এ কোম্পানি মে বি উইন্ডিং আপ ভলান্টারিলি ইফ এক্সপায়ার দ্য ফিক্সড পিরিয়ড অর ফিক্সড ইভেন্ট, মানে হচ্ছে কি কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্যে আমি গঠিত হয়েছিলাম বা কোনো একটা পার্টিকুলার টাইমের জন্য গঠিত হয়েছিলাম, এখন কি ওইটা টাইমটা বা ওই ইভেন্টটা কি হয়েছে, আমরা সার্ভ করে ফেলেছি, ফলে আমরা এখন কি করবো, উইন্ডিং আপে চলে যাব। অথবা আপনার কি করতে পারেন,
মেম্বার্স অর ভলান্টারি উইং ড্রাফট, দ্যাট মিনস হচ্ছে বোর্ড ডিরেক্টর যারা আছে তারা যদি হচ্ছে গিয়ে বা শেয়ার হোল্ডার আছে তারা যদি কোনো স্পেশাল রেজলিউশন পাস করে, অথবা ক্রেডিটররা কোম্পানি যারা ক্রেডিটর আছে তারা যদি কোনো উইনিং আপ রেজলিউশন পাস করে, দেন হচ্ছে গিয়ে এটা আমরা ভলান্টারি উইনিং আপের দিকে যেতে পারি। স্যার এর আগের স্লাইডে স্যার স্পেশাল রেজলিউশন বলতে কি বোঝাচ্ছে স্যার? আচ্ছা, এটা বলছে গ্রাউন্ডস অফ কম্পালসারি উইনিং আপ, সেটা হচ্ছে কি স্পেশাল রেজলিউশন বলতে বোঝাচ্ছে কোর্টে কেউ মামলা করেছে, তো কোর্ট আপনাকে ডিক্লেয়ার দিয়েছে যে আপনাকে উইনিং আপ করতে হবে, তখন বোর্ড মেম্বারে কি করলো, একটা ডিসিশন নিল যে ঠিক আছে কোর্টের অর্ডার অনুযায়ী আমরা স্পেশাল রেজলিউশন নিলাম যে আমাকে কি করতে হবে, আমরা উইনিং আপ করে দিব। আমরা নিজে নিজে নিচ্ছি না, কোর্ট কি করেছে আমাকে ডিরেকশন দিয়েছে, এবং আমরা কি করলাম সেই বেসিসে আমরা ডিসিশন নিলাম বোর্ড মিটিং এ। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি বাই স্পেশাল রেজলিউশন। আচ্ছা, আর এরপরে ভলান্টারি উইনিং আপ আন্ডার দ্য সুপারভিশন অফ কোর্ট, সেটা বলছে এট এনি টাইম আফটার এ কোম্পানি হ্যাজ পাসড রেজলিউশন ফর ভলান্টারি উইনিং আপ, দ্য কোর্ট মে মেক অ্যান অর্ডার দ্যাট দ্য ভলান্টারি উইনিং আপ শ্যাল কন্টিনিউ বাট সাবজেক্ট টু দ্য সুপারভিশন অফ দ্য কোর্ট। দ্যাট মিনস কোর্ট বলে দিয়েছে হ্যাঁ তোমরা উইনিং আপ করতে পারো, বাট তোমাদের উপর তো আমি বিশ্বাস করতে পারছি না, তোমরা কি করো যে আমার সুপারভিশনে তোমরা হচ্ছে কি উইনিং আপ হও। তাহলে এরকম যখন কোর্ট হচ্ছে তাকে আবার বলে দিল যে ঠিক আছে তুমি ভলান্টারি উইনিং আপ করতে যাচ্ছ করো, বাট আন্ডার দ্য সুপারভিশন অফ মাই অ্যাপয়েন্টেড রিসিভার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে আমরা বলতে পারি ভলান্টারি উইনিং আপ আন্ডার দ্য সুপারভিশন অফ কোর্ট। তাহলে এখন এখান থেকে আমাদের পড়ার বিষয় কি কি, পড়ার বিষয় হচ্ছে গিয়ে উইনিং আপ বলতে কি বোঝায় বা ইনসলভেন্ট বলতে কি বোঝায় সেটা একটা ইস্যু। দেন হচ্ছে এই যে প্রসিডিউরটা কি, ব্যাংক্রাপসির প্রসিডিউরটা ফর ইন্ডিভিজুয়ালের জন্য, এই প্রসিডিউর এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট একটা ইস্যু। দেন হচ্ছে আপনার এখানে কোন কোন কাজ করলে আপনি হচ্ছেন গিয়ে যে আমরা যেটা বলবো অ্যাক্ট অফ ইনসলভেন্সি, ডেটরের কোন কোন কাজের জন্য তাকে আমি ইনসলভেন্ট ঘোষণা করতে পারি। এখানে আমরা হচ্ছে গিয়ে প্রায় 10টার মতো, হ্যাঁ 10টার মতো হচ্ছে গিয়ে আমরা এখানে পয়েন্ট দিয়েছি। এই 10টা পয়েন্ট ভালো করে শিখতে হবে যে কেন আমরা কখন কোন কারণে হচ্ছে গিয়ে আমরা উইন্ডিং আপটা করতে পারি। দেন হচ্ছে ক্রেডিটর্স কখন হচ্ছে উইন্ডিং আপের জন্য অ্যাপ্লাই করতে পারে, আর ডেটর্স হচ্ছে গিয়ে ভলান্টারিলি কখন উইন্ডিং আপের জন্য অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এটা পড়তে হবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে যখন আমরা উইনিং আপ করতে যাব তখন আমরা এক্সেম্পটেড প্রপার্টি বলে একটা টার্ম ইউজ করেছি। এই এক্সেম্পটেড প্রপার্টিটা আমরা কিভাবে ডিটারমাইন করি সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখবেন এক্সেম্পটেড প্রপার্টি। দেন হচ্ছে আমরা রিসিভারের ফি কিভাবে ক্যালকুলেট করি এটা একটু দেখতে হবে, রিসিভারের ফিটা ক্যালকুলেট কিভাবে করব। তারপরে হচ্ছে এই যে এটা প্রায়োরিটি অফ ডেট ফর ডিস্ট্রিবিউশন, কাকে আগে আমরা টাকা আগে দিব। তাহলে এখানে একটা লিস্ট ডাউন করে দেওয়া আছে টোটাল 8টা। এই 8টা পয়েন্ট আমাকে ভালো করে বুঝতে হবে যে আমরা কিভাবে কাকে টাকাটা আগে দিব, কোন প্রায়োরিটি বেসিসে টাকাটা দিব। ঠিক আছে, তারপরে আমরা শিখবো যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর হচ্ছে ব্যালেন্স শিট, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর ব্যালেন্স শিট এই দুটার মধ্যে ডিফারেন্স কি এটা আমরা শিখবো। তাহলে এইগুলো যদি আমরা শিখি তাহলে হচ্ছে কি মোটামুটি আমাদের এখান থেকে থিওরিক্যাল পার্টটা হয়ে যাবে। আর ম্যাথ হচ্ছে গিয়ে 3টা ম্যাথ আছে, 2টা ম্যাথ আমরা করে দিব, একটা ম্যাথ হচ্ছে গিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আশা করি তাতে এই এই ভিতর থেকেই থাকবে আর কি। ঠিক আছে, এই ভিতর থেকে আমরা মোটামুটি কোশ্চেনগুলো আপনাদের করার চেষ্টা করব। তো বলেন আর কোনো ইস্যু আছে কিনা, না হলে আমরা ফার্স্ট ক্লাসটা শেষ করি। কোনো ইস্যু আর? আচ্ছা, এখন কাদের ক্লাস আগে, এ সেকশন না বি সেকশন? স্যার এ। আচ্ছা, তাহলে আমরা এর রোল কলটা আগে করে ফেলি, তারপরে হচ্ছে বি হচ্ছে। স্যার আমাদের আর কয়টা চ্যাপ্টার বাকি? না এটাই শেষ, এটার পরে আরো যে ইসের পার্টটা বাকি আছে ওই যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, মানে ওটা তো শুরু করেছিলাম, বাট জি স্যার। ওইটা জাস্ট অল্প কয়েকটা ম্যাথ দেখাবো আর কি, আর ওকে স্যার। অল্প অল্প। স্যার আপনি যে দুটো ম্যাথ দেখাবেন এই দুটো ম্যাথ কি এই চ্যাপ্টারের? এই চ্যাপ্টারে হ্যাঁ, ওটাই নেক্সট ক্লাসে দেখাবো আর কি, 12টার দিকে যেটা ক্লাস। ওকে, রেসপন্সের রোল কল, রোল নাম্বার 9, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 7, Present, sir. দেন হচ্ছে 123 মেহেন্দিগার, 125, Present, sir. 127, roll number 5 ইস্তিয়াক, roll number 35, Present, sir. 45, Yes, sir.
61, Yes, sir. 77, Present, sir. 101, Yes, sir. 153, 169, Yes, sir. 171. Present, sir. Okay, roll Sir, number 1. 169 আছে। হ্যাঁ দিয়েছি 171. Present, sir. Okay, roll number 1, Present, sir. 5, Present, sir. 7, 11, Yes, sir. 19, Yes, sir. 21, Present, sir. 23, 25, Present, sir. 27, Present, sir. 31, Present, sir. 33, Present, sir. 35, Yes, sir. 41, Present, sir. 45, Present, sir. 51, 51, 53, স্যার 53 স্যার কারেন্ট চলে গেছে স্যার 59, স্যার 51 এর একটু Present, নেগেটিভ sir. প্রবলেম 61, 51 এর একটু নেগেটিভ okay, Present, sir. 65, Present, sir. 67, Yes, sir. 69, Yes, sir. 75, ইয়েস স্যার 77, Present, sir. 79, Yes, sir. 89, Present, sir. 91, Present, sir. 93, 95, 95, 97, Present, sir. 101, 109, প্রেজেন্ট স্যার 108, Present, sir. 11, Yes, sir. 13, Present, sir. 15, 15, Tanvir, 19, Present, sir. 125, Present, sir. 127, Present, sir. 129, Present, sir. 131, Present, sir. 133, Present, sir. 137, Present, sir. 141, Present, sir. 143, 145. Yes, sir. 3 present. কত 140? 143. Present ছিল স্যার নেট প্রবলেম। আচ্ছা Sir, 22 batch 153 present. Chat box এ text দিয়েছে। স্যার 115 ক্লাসে ছিল নেট প্রবলেম 153 আর হচ্ছে 115 স্যার 115. স্যার 20 চ্যাট বক্স লিখেছে স্যার ফার্স্ট হচ্ছে 123 দিয়েছে না, আর 115. ইয়েস স্যার 115 তো দিলাম মনে হচ্ছে। আচ্ছা, আর স্যার শুধু 23 স্যার শুধু 23 বলতে স্যার রিদম স্যার আচ্ছা ঠিক Sir, আছে 22 batch 153. কোন ব্যাচ? 22. আচ্ছা, হাসিবুল ইসলাম জি স্যার টেক্সট দিয়েছে। ক্লাসে ছিল? জি স্যার ফুল ক্লাসে ছিল, মাইক্রোফোন প্রবলেম এই জন্য। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে বি সেকশনটা কি করছি, আপনারা লিভ নিতে পারেন এই সেকশনে যারা।